অনেক ভিডিও অনেক ক্লাস করার পরও ভাই চ্যাপ্টার 5 কোনো মতে বুঝতেছি না, কোনো মতে ভাই বেসিক টেসিক বুঝলো, লুপ সি প্রোগ্রামিং কোনোভাবেই পারতেছি না, বুঝতেইছে না কেমনে কি করবো। যদি ভাই তোমার সঙ্গে এরকম হয় তাইলে ভাই আজকের এই ক্লাস তোমার জন্য পারফেক্ট। কারণ ভাই আজকের এই ক্লাসের প্রত্যেকটা টপিক ভাই আমি এত ব্যাখ্যা করে ভেঙে 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 বুঝাবো যে তোমার মনে কোনো কোশ্চেনও থাকবে না এবং তুমি 100% পারবা ইনশাআল্লাহ। এবং পরীক্ষায় এইখান থেকে আগে আনসার করবা, বলবা যে এটা সবচেয়ে সহজ কারণ সাব্বির ভাই শিখাইছে। তাহলে চলো ভাই সময় নষ্ট না করে আমরা ক্লাস শুরু করে দিই। ভাই চ্যাপ্টার 5 কে আমরা 3টা ভাগে ভাগ করছি, কিন্তু পুরা চ্যাপ্টার ভাই আমরা একটা ভিডিওতেই পাবো। 3টা ভাগের মধ্যে আমরা হচ্ছে পার্ট 1 এ চ্যাপ্টার 5 এর যেই হিস্টোরিটা আছে, হিস্টোরি মানে কি এই যে ল্যাঙ্গুয়েজ ভাষা টাষা এগুলা কি কোত্থেকে আসছে, তারপরে হচ্ছে প্রোগ্রামিং কি এগুলা বেসিক বেসিক বুঝবো। এরপরে হচ্ছে আমরা পার্ট 2 তে ভাই বিভিন্ন ধরনের হচ্ছে অ্যালগরিদম, যেগুলো নিয়ে বিশাল প্যারা থাকো তুমি, অ্যালগরিদম, তারপরে হচ্ছে লুপের অ্যালগরিদম, তারপরে হচ্ছে ফ্লো চার্ট, এই সকল যা কিছু আছে ভাই সব আমরা পার্ট 2 তে শিখবো এই ভিডিওতে। এবং ভাই শেষমেশ পার্ট 3 তে হচ্ছে আমরা সি প্রোগ্রামিং এর যা কিছু আছে তাই করে লিখছি ভাই, তুমি বুঝে নিও, ঠিক আছে? সি প্রোগ্রামের যা কিছু আছে সবকিছু পারফেক্টলি মানে ভেঙে ভেঙে বুঝবো যেন ভাই তোমার প্যারা না খাইতে হয়। এবং তারপরে আরো একটা ক্লাস দিব যে এখানে আমি তোমাকে সিকিউ এমসিকিউ যত আছে ভাই সিরিয়াসলি যত প্র্যাকটিস করানো সম্ভব তত করে দিব ভাই, ঠিক আছে? তাহলে চলো ভাই শুরু করে দিই। আচ্ছা ভাই খেয়াল করো, যেহেতু অধ্যায়টা হচ্ছে আমাদের টোটাল প্রোগ্রামিং নিয়ে টোটাল অধ্যায়টাই প্রোগ্রামিং এর, তাই সবার আগেই আমরা বুঝবো যে আসলে ভাইয়া প্রোগ্রাম বলতে কি বোঝায়, প্রোগ্রাম জিনিসটা কি, ঠিক আছে? চলো সবার আগে বুঝি ভাই। ওই কিতাবি ভাষাটা আমরা পড়বো না, আমরা মানুষের ভাষায় পড়বো, যেগুলা পড়লে আমাদের মাথায় ঢুকে অমনে পড়বো, ঠিক আছে? এখানে কি কইছে, যন্ত্রের বা কম্পিউটারের মাধ্যমে কোনো একটা নির্দিষ্ট সমস্যা বাদাও তোমার বুঝছে ভাই। দেখো কি হয়েছে ভাই, সিম্পলি কইলে ধরো ভাই হচ্ছে তুমি একটা প্রোগ্রামারকে যে হচ্ছে কম্পিউটারে বসে বসে কোডিং মোডিং করে ওয়েবসাইট অ্যাপ বানায় সে হচ্ছে প্রোগ্রামার, ঠিক আছে? আমি সামনে বোঝাচ্ছি। দেখো ভাই ধরো তুমি প্রোগ্রামের কথা বাদ দাও ভাই, ধরো আমারও ছোট ভাই আবির আছে, আমিরও কইছে এদিকে ও আসছে, আসলে কই সবার আগে তুই মরে যাবি, মরে যাওয়ার পরে হচ্ছে মরে যাবি, তারপরে এক কাপ চা আনবি, বলবি সাব্বিরে টাকা দিবে, তারপরে চাটা ভালো করে মুড়ায় আনবি, তারপরে আমার বাসায় এনে টেবিলের উপর রাখবি এবং উপরে একটা প্লেট দিয়ে দিবি। কতগুলা কাজ করছে, কাজ কিন্তু মূল একটা, সমস্যা একটা, যে আমার চা খাওয়া লাগবে মাথা ব্যথা করতেছে, এই সমস্যা সমাধানের জন্য আমি কতগুলা কাজ করছি। 1 নাম্বার আবিরকে ডাক দিছি, 2 নাম্বারে ভাই ওরে কইছে মরে যাইতে, তারপরে কইছে হচ্ছে চা আনতে, তারপরে উপরে ঢাকনা দিতে, তারপরে হচ্ছে বাসায় আসতে, তারপরে ভাই এইখানে এসে বাসার উপর ঢাকনা দিতে, এরকম কত কিছু করে লাস্টে আমার সমস্যার সমাধান হয়েছে। এই যে চা খাওয়ার সমস্যা মাথা ব্যথা করতেছিল ভাই, এই সব সমাধানের জন্য আমি বাংলা ভাষায় আমার ছোট ভাই আবিরকে ডেকে ওকে কয়েকটা কাজ, মেলাগুলা কাজের নির্দেশ দিছি। দেখো 1টা কাজ, 2টা কাজ, 3টা কাজ, 4টা কাজ, 5টা কাজ, এই এতগুলা যে কাজের নির্দেশ দিছি, এই কাজের সমষ্টি হচ্ছে মূলত প্রোগ্রাম। মানে সিম্পল জিনিস ভাই, একই কথা এখানে লজিক্যাল। মানে যখন ভাই ধরো আমি এবার আবিরকে বলবো না, কি করছে, আচ্ছা এইখানে কিন্তু মানুষের ভাষা ইউজ করছিলাম, ভাই মনে আছে ইংলিশ বা বাংলা যেটা হোক সেটা, ঠিক আছে? কিন্তু এখন আমি আবিরকে বলবো না, এখন বলবো আমি কম্পিউটারকে। কি ধরো ভাই আমার সমস্যা কি, যে আমার বারদুকার বাগের ভালো লাগে না, ও কি বানাইছে ফেসবুক আমার মজা লাগে না, আমি বানাবো হচ্ছে উলাবুক, ঠিক আছে? উলাবুক বানাবো, এখানে হচ্ছে সবাই ফেসবুকের মারাত্মক সফটওয়্যার। আমার সমস্যা কি, ফেসবুক আমার ভালো লাগে না, আমি ফেসবুকের মতো একটা জিনিস বানাবো যার নাম হচ্ছে উলাবুক, ঠিক আছে? এখন উলাবুক বানাইতে হইলে আমার সমস্যা কি, আমার হচ্ছে উলাবুক বানানো লাগবে, ঠিক আছে? বা ফেসবুকের মতো। এখন এই উলাবুক বানানোর জন্য আমার কম্পিউটারকে কয়েকটা ধাপে ধাপে অনেকগুলা কাজ বলা লাগবে। কি কি, 1 নাম্বার আগে একটা অ্যাপ তৈরি করো, অ্যাপটা এরকম রঙের হবে, এরকম দেখতে হবে, উপরে প্রোফাইল আপলোড করতে পারবে, এই করতে পারবে, সেই করতে পারবে, এরকম হাজার হাজার লক্ষ কাজ দিব। এই কাজগুলা সমষ্টি, যে কাজগুলা করে হচ্ছে বা উলাবুকটা তৈরি করবে, এই কাজগুলা সমষ্টি হচ্ছে আমাদের প্রোগ্রাম। প্রোগ্রাম হলো কম্পিউটারকে দেওয়া অনেকগুলা কাজের সমষ্টি। বুঝে গেছো 100%? দেখো লেখা আছে যন্ত্রের ভাই, এক কম্পিউটার হবে এমন কোনো যন্ত্রেরও হইতে পারে, সামনে বোঝা মানে কেমনে যন্ত্রের ভাই। দেখো ধরো মনে করো ভাই হচ্ছে যে, আচ্ছা ক্লাস লম্বা হবে ভাই, আমি চাই তোমাকে আধুরা বুঝাইতে, আধুরা মানে হচ্ছে অল্প বুঝাইতে, আমি তোমাকে ডিটেইলি বুঝাবো। যাদের ডিটেল দরকার যে ভাই আমি বুঝি না আমাকে ঢুকে ঢুকে বুঝাও, তাদের বুঝাবো। তাদের এরকম হয় বা আমি বুঝি তাহলে ভাই তোমরা ডিটেইলি দেখতে পারো, তারা ওখান থেকে চলে যাবে, ঠিক আছে? খেয়াল করবে যন্ত্রের কেমনে, ধরো ভাই তুমি ফ্যানের সুইচ টিপ দিলে পাখা ঘুরে, এটা প্রোগ্রাম কি, যে ওকে বলা হয়েছে আগে দেখ
যখন কেউ তোরে সুইচ টিপ দিবে তখন সুইচের কারেন্ট তুই ফ্যানে পাঠাবি, ফ্যানটা আস্তে আস্তে ঘোরা শুরু করবি। এই যে কয়েকটা ধাপে ধাপের কাজের সমষ্টিটাই হচ্ছে আমার প্রোগ্রাম। কিছু বুঝছো? বা যন্ত্রেরও হইতে পারে এবং কম্পিউটারেরও আমি এরকম কয়েকটা কাজ দিতে পারি, এই কাজগুলাকে আমরা প্রোগ্রাম বলবো। ঠিক আছে ভাই? এখানে দেখো লেখা, যন্ত্রের বা কম্পিউটারের মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের লক্ষ্যে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে। এখানে একটা কথা আছে, আমি আবিরকে যে কাজ দিছিলাম ওইখানে ভাই বাংলায় কইছি বা ইংলিশে কইছি, কিন্তু কম্পিউটার ভাই আমাদের ভাষা বুঝে না। কম্পিউটার বুঝে না বা তুমি কি করছো বাংলা ইংলিশে কি করছো, কম্পিউটার বুঝে খালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সিম্পল কথা ভাই, 0 1 0 1 0 1, কম্পিউটারকে তুমি যাই বলবা এরকম 0 1 ছাড়া বুঝে না, ওগুলা খালি 0 1ই বুঝবে, আমাদের কোনো কথা বুঝে না। তাই কম্পিউটারকে কাজের নির্দেশনা দেওয়ার জন্য ভাই তোমাকে প্রোগ্রামিং ভাষা মানে প্রোগ্রাম দেওয়ার জন্য, এই কাজগুলা হলো প্রোগ্রাম, এই কাজগুলা দেওয়ার জন্য বাংলা ইংরেজি চলবে না, এই কাজগুলা দেওয়ার জন্য হচ্ছে আমাদের প্রোগ্রামিং। ভাই আমি তো আমরা দেখাচ্ছি খালি বোর্ডে, খেয়াল করো, এই কাজগুলা দেওয়ার জন্য ভাই আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা লাগবে, প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা লাগবে। কাহিনী বুঝছো? সিম্পল জিনিস। তাহলে খেয়াল করো ভাই, যন্ত্রের বা কম্পিউটারের মাধ্যমে কোন একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের লক্ষ্যে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে, প্রোগ্রামের ভাষা ব্যবহার করে প্রোগ্রামার মানে কি, যে সমস্যা সমাধান করতে চাই। এই ক্ষেত্রে ভাই এখানে প্রোগ্রামার আমি, কারণ আবিরকে কাজ দিছি। এই ক্ষেত্রে ভাই প্রোগ্রামার আমি, কারণ হচ্ছে কম্পিউটার কাজ দিছি, যে হচ্ছে কোডিং করে বা কাজ দেয় প্রোগ্রামার। ঠিক আছে ভাই? প্রোগ্রামারের দেওয়া ধারাবাহিক নির্দেশনা, আমার ধারাবাহিকতা ছিল, 1 নম্বরে এই কাজ, 1 নম্বরে তারপরে এই কাজ, ধারাবাহিক নির্দেশনা সমষ্টি সবগুলাকে একবারে বলবো প্রোগ্রাম। বুঝে গেছি বা 100% বুঝছো? এরপরে দেখো, সহজ কথায় এটি হলো কোনো কাজ সম্পাদনের জন্য কম্পিউটারকে দেওয়া নির্দেশের সেট। সেট, কাহিনী ক্লিয়ার বা 100%। এইটা ক নাম্বারে লিখলো তোমার শিওর 1 নাম্বার এবং ক নাম্বারে আসে। এরপরে দেখো ভাই, প্রোগ্রামিং ভাষা কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমি কিন্তু এখানে বলে ফেলছি, আগেই বলছি। সিম্পল কথা, দেখো ভাই আমাদের ভাষা কি, মানুষের ভাষা কি, বাংলা ইংলিশ এগুলা। কম্পিউটারের ভাষা কি, কম্পিউটার যে ভাষায় কম্পিউটার কাজ দেওয়া হয়। দেখো ভাই, কম্পিউটারকে যে ভাষায় কাজের নির্দেশ দেওয়া হয় ওই ভাষাটাই হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেই ভাষায় কম্পিউটারকে প্রোগ্রাম দেওয়া হয় ওইটাই হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বুঝে গেছো তুমি? ক্লিয়ার? তাও পড়ে দেখো, যে সকল নির্দিষ্ট সংকেত, সংকেত মানে কি বা দেখো সি আমরা সামনে পড়বো যে এ বি তারপরে সি ফি, কেমনে কেমনে ওই সংকেত, মেলাগুলা সংকেত বাংলা ভাষায় কি আছে ভাই, বাংলা ভাষায় ক খ গ ঘ আছে না, ওরকম কিছু সংকেত আছে। কি কইছে ভাই, বা যে সকল নির্দিষ্ট সংকেত অক্ষর, ওগুলো কিন্তু অক্ষর আছে আমাদের এখন কি করতে সুস্থ ভাই, নির্দিষ্ট সংকেত অক্ষর ব্যাকরণগত। আমাদেরও ভাই যেমন বলো যে আমি আসি ভালো, কাজ হবে না, আমাকে বলতে হবে কি আমি ভালো আছি, একটা গ্রামার আছে ভাই, গ্রামার। একই রকম ভাবে ভাই কম্পিউটারেরও গ্রামার আছে, ও গ্রামার ছাড়া দিলে কাজ হবে না। তুমি ওরে বলবে একটা করতেও করবে হলো আরেকটা, কারণ তুমি ওর গ্রামার ভুল দিছো। কাহিনী ক্লিয়ার? তার মানে মানুষের যেরকম ব্যাকরণ থাকে ভাষার, একই রকম ভাবে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরও ভাষার গ্রামার থাকে, ওই গ্রামারকে বলা হচ্ছে সিনট্যাক্স। এগুলো আমরা সি প্রোগ্রামে মারাত্মক ভাবে বুঝো ভাই, তুমি যদি এগুলা ভালো করে না বুঝো ওইটা কিন্তু পারবা না। ঠিক আছে? তাহলে এই যে ব্যাকরণগত নিয়মটা হচ্ছে সিনট্যাক্স, মানুষের ব্যাকরণ হচ্ছে গ্রামার, কম্পিউটারের ব্যাকরণ হচ্ছে সিনট্যাক্স। মেনে কম্পিউটারকে আদেশ বা নির্দেশ প্রদান করা হয় তাকেই প্রোগ্রামিং ভাষা বলে। যদি ভাই তুমি আমার মতো হয়ে থাকো তাহলে তুমি সিম্পলি লিখবা যে কম্পিউটারকে যে বিশেষ ভাষায়, কম্পিউটারকে যে বিশেষ ভাষায় প্রোগ্রাম দেওয়া হয় বা নির্দেশ দেওয়া হয় এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু সুন্দর করে লিখতে চাইলে, ম্যাডামরা ইমপ্রেস করতে চাইলে কি লিখবা, যে সকল নির্দিষ্ট সংকেত, সংকেত মানে যে দাড়ি কমা ওগুলো ধরো, যে সকল নির্দিষ্ট সংকেত অক্ষর ব্যাকরণগত নিয়ম মেনে, যে সকল নিয়ম মেনে কম্পিউটারকে আদেশ বা নির্দেশ প্রদান করা হয়, নির্দেশ প্রদান করা হয় তাকেই প্রোগ্রামিং ভাষা বলে। ক্লিয়ার? 100% বুঝছো? ঠিক আছে? এরপরে দেখো কি কইছে, যেমন বাংলা বা ইংরেজি নিজে তেমনি কম্পিউটারের সাথে হ্যাঁ যোগাযোগ ভাষা কি হইতে পারে ভাই, আমাদের যেরকম ভাষা খেয়ে একটা ভাই, মানুষ কি এক ভাষায় কথা কয়, সবাই বাংলা কয় যে আমি তোমাকে ভালোবাসি, এমনি কয় না। তো কেউ কয় যে আনা চুংচা কোনো চুং চুং চুং, তার ভাষায় কেউ একজন কয় ভাই, কেউ একজন কয় আনা চুং দেখ খান, এটা থাইল্যান্ড। ঠিক আছে ভাই? কেউ ইংলিশ কয়, কেউ বাংলা কয়, কেউ কয় আরবি কয় ভাই। ঠিক আছে? মানুষের তো কত ভাষা যোগাযোগ করার জন্য, একই রকম ভাবে ভাই কম্পিউটারের প্রোগ্রাম দেওয়ার জন্যই অনেক রকমের ভাষা আছে। এগুলা হইতে পারে, একটা ভাষা হইতে পারে ভাই হচ্ছে সি, যেটা আমরা পড়বো, যেটা আমরা সামনে পড়বো। আরেকটা হতে পারে পাইথন, এটা আমরা সামনে পড়বো। আরেকটা হবে জাভা। সো এগুলা হচ্ছে কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এর মধ্যে সিটা নিয়ে আমরা সামনে পড়াশোনা করব। এইগুলা নিজস্ব নিয়ম আছে। সি বাংলা ভাষার দাড়ি কমার ইংলিশের দাড়ি কমা মিলে না, এরকম ভাই সি পাইথন জাভার সঙ্গে কোনো কিছু মিলবে না, প্রত্যেকটা আলাদা। তাইলে ভাই
আমরা তো বুঝছি প্রোগ্রাম কি, প্রোগ্রামিং ভাষা কি, কিন্তু দরকার কি? যদি আমি ভাই একটু আগে আলোচনা করে ফেলছি কি দরকার, তাও চলো একবার বলি। দেখো কি লিখছি, কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নাই। এক কথা বা মুগুজের মধ্যে ভালো করে ঢুকায় রাখো, না ঢুকলে মুজো খুলে ঢুকাও। কিন্তু মনে রাখো যে কম্পিউটার মানুষের কোনো ভাষা টাষা বুঝে না, ও খালি বুঝে 0 আর 1, মানে বাইনারি ভাষা ছাড়া আর কোনো কিছু বুঝতে পারে না। ঠিক আছে না? এটাই হলো কথা। এরপর কি কইছে যে শূন্য এবং ওইগুলাই বুঝাইছি। মানুষের তো পক্ষে আমি তো চাইলে কম্পিউটার সাথে বলতে পারবো না 0 1 0 1 0 1 1 0, পারবা? তুমি পারো? হ্যাঁ পারবো না। তাহলে এর জন্য কি কইছে যে মানুষ আবার 0 1 দিয়ে নির্দেশ দিতে পারবে না, তাই মানুষের বোধগম্য ভাষায় নির্দেশ দিয়ে কোনো কাজ করে নেওয়ার জন্য প্রোগ্রামিং ভাষার উদ্ভব হয়েছে। সিম্পল কথা কি, এই যে দেখো কম্পিউটার বোঝে 0 1, ঠিক আছে, আমরা বুঝি ABC। এখন কি করছি, ওর ভাষা আর আমাদের ভাষা মিক্স করে আলাদাই একটা ভাষা তৈরি করছি, যেটাকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি, যেগুলো আমরা সহজে মনে রাখতে পারি বা সিস্টেমে রাখতে পারি। ঠিক আছে, বা ওইটাই হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এইটা ছাড়া আমার কম্পিউটারের মধ্যে কোনো সম্পর্ক কোনোদিন হবে না, আমাদের মধ্যে দূরত্ব থেকে যাবে এবং শেষ পেয়ে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, বুঝে গেছো 100%? তাহলে ক্লিয়ার ভাই? ক্লিয়ার হিসাব বুঝে গেছো ভাই? এরপরে চলো ভাই খেয়াল করো, কইছিলাম ভাই কম্পিউটার মানুষের ভাষা বুঝে না, এবং কম্পিউটার ভাই 2 রকমের ভাষা বুঝে না। কম্পিউটার ভাই 1 রকমের ভাষায় বুঝে, কিন্তু কম্পিউটারদের চাইলে 2 রকমের ভাষা শেখানো যায়। এর মানে কি ভাই, কম্পিউটার টোটাল 2 রকমের ভাষা বুঝে, দুইটাই কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাই, বুঝো। কম্পিউটার 2 রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষা বুঝে। কি দেখাচ্ছি মাশাআল্লাহ, 2 রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষা কম্পিউটার বুঝে। একটাকে বলবো হচ্ছে আমরা ভাই মেশিন কি, হ্যাঁ মেশিন ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ, একটা বাংলায় একটা ইংলিশে। ঠিক আছে, আমরা লিখলে পরীক্ষা তোমরা আন্ডা পাবা। ঠিক আছে, এরপর দেখাবে আরেকটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারছো ভাই? একটাকে বলবো হচ্ছে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ, আরেকটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন জিনিসগুলা কি চলো বুঝাই, খেয়াল করবে। শুধুমাত্র কিছু পণ্ডিত ভাই, এমন তো কোনো কথা নাই যে কম্পিউটার আবিষ্কার করার পর থেকে মানুষ প্রোগ্রামিং ভাষা আবিষ্কার করেছে। না ভাই, কম্পিউটার আবিষ্কার করার কয়েক বছর পর্যন্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল না। তখন শুধুমাত্র কয়েকজন মানুষই বা কি দরকার লেখা, তাও লিখতেছি, শুধুমাত্র কয়েকজন মানুষই বা কম্পিউটার সাথে কথা বলতে হতো, সম্পর্ক তৈরি করতে হতো, কমিউনিকেট করতে হতো। কেমনে? কারণ ওনরা জানতো যে ভাইয়া শূন্য এবং ব্যবহার করে কেমনে কমিউনিকেট করতে হয়, আমরা জানি না। এর জন্য কম্পিউটার ব্যবহারকারী মেলা কম ছিল। তাহলে মেশিন ভাষা ওইটাই যে এখানে বা শুধুমাত্র 0 1 0 1 এরকম ভাবে যোগাযোগ করা সম্ভব, বা এরকম ভাবেই লিখতে হবে তোমাকে, বুঝতে পারছো ভাই? কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা এখন মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতেছি, এইটাও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু এটা আসলে ধরা যায় না, বুঝবো না আমরা কোনো কিছু। তাহলে দুইটা ভাগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, একটা হচ্ছে যেটা হলো মেশিন ভাষা। মেশিন ভাষা কি মেশিন ভাষাটা হচ্ছে শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করে লেখা হয়। এবং আর হাই লেভেল ভাষাটা কি, বা ওইটাও কম্পিউটারের কথা বলার জন্য, কিন্তু ওইখানে ইংলিশ ভাষার কাছাকাছি, ইংরেজি ভাষার কাছাকাছি একটা রূপে রূপান্তর করা হয়েছে। কি যে এর আগে তুমি কম্পিউটারের সাথে 0 1 কথা বলতে হইতো, এখন ইংলিশের কাছাকাছি কোন একটা, পুরোপুরি ইংলিশ না, ইংলিশের কাছাকাছি কোনো একটা ভাষা বানাই ফেলতে, এখান থেকে কম্পিউটারকে আদেশ দেওয়া যায়, কম্পিউটার কাজ করতে পারে। ঠিক আছে ভাই? তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজকে যেখানে 0 এবং 1 ব্যবহার করে কমিউনিকেট করতে হয়, আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে যেখানে হচ্ছে ইংলিশের কাছাকাছি ভাষা দিয়ে তোমাকে হচ্ছে কম্পিউটারের সঙ্গে কোড লেখা যায়, কম্পিউটারে কাজ করানো যায়। বুঝতে পারছো ভাই? এখন একটা জিনিস আছে তোমাকে প্রথমে বলা উচিত ছিল। এরপর দেখো ভাই, কোড 2 রকমের হয়। একটা হচ্ছে সোর্স কোড, প্যারা খাও না বুঝাচ্ছি। আরেকটা হচ্ছে অবজেক্ট কোড। সোর্স কোড কি? সিম্পল কথা, মানুষের বোধগম্য স্তরের ভাষা। এর মানে কি দেখো, মানুষ সহজে চাইলেই, যে ধরো আমি তোমারে বললাম যে, ধরো ভাই বললাম হচ্ছে ইনক্লুড ডি হ্যাশট্যাগ হ্যাশট্যাগ, বা তুমি পুরোপুরি এখন সব না বুঝলো, তুমি দেখলো তো বুঝো ইনক্লুড মানে কিছু একটা ইংলিশের হবে, এটা বুঝো তুমি। এইটাকে বলা হতো সোর্স কোড, মানে যেই কোড মানুষ বুঝতে পারে, মানুষ যেইটা দেখলে কিছু না কিছু বুঝবে, শিখলেই পারবে। হ্যাঁ, এটা হলো সোর্স কোড। যেমন C++, তারপরে হচ্ছে এগুলাকে আমরা সোর্স কোড বলবো। ঠিক আছে, কিন্তু কম্পিউটার তো ডাইরেক্ট সোর্স কোড বুঝে না। বা প্যাচ লাগাচ্ছ কেন? সিম্পল জিনিস, কম্পিউটার খালি বোঝে 0 এবং 1। কম্পিউটার ডাইরেক্ট আমাদের সোর্স কোড, সোর্স কোড মানে কি, আমাদের জাভা, পাইথন, সি, যেগুলো আমরা ইংলিশ দিয়ে বানাইছি, ইংলিশ পুরোপুরি ইংলিশ কাছাকাছি দিয়ে বানাইছি, ওইগুলো কম্পিউটার বুঝে না। কম্পিউটার খালি বুঝে মেশিন ল্যাঙ্গুয়েজ, মানে 0 1। এর জন্য মাঝখানে এক বেটা কাজ করে, ও কয় বেটা দেখ,
তোর সঙ্গে তোর মিলতেছে না, চল আমি বুঝাই। তোমার কিছু বন্ধু আছে না বা ঝামেলা হইলে ও সবারই মিল করায় দেয়, কিছু কিছু জায়গাও কেটে দেয়, ঠিক আছে। এখন ভাই ও কি করে, কয় বন্ধু তুইও চল তোদের মিল করাই দি। এরকম কাজ করে হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। এটা আলাদা কম্পিউটারে ইনস্টল করা থাকে অথবা কম্পিউটারে নামাই দিতে হয়। এই একটা সফটওয়্যার কি করে জানো ভাই, এই একটা অনুবাদক সফটওয়্যার বা অনুবাদক প্রোগ্রাম, অনুবাদক মানে বুঝছো কি করে, যে আমাদের যে বোধগম্য ভাষা মানে সি সি প্লাস প্লাস পাইথন বা যেগুলাকে আমরা বলতে সোর্স কোড, এই মানুষের বোধগম্য স্তরের উচ্চ স্তরের ভাষাকে মেশিনের ভাষা যেটা হচ্ছে অবজেক্ট কোড বা 0-1 রূপান্তর করে দেয়। এর মানে বুঝাচ্ছি, খেয়াল করো, অনুবাদক প্রোগ্রাম বন্ধুর মতো কাজ করে, যে কি করে মানুষের বোধগম্য ভাষা, মানুষের বোধগম্য উচ্চ স্তরের মানে হচ্ছে সি প্লাস জাভা, ওইগুলা ওই সোর্স কোডকে অবজেক্ট কোড মানে সোর্স কোড মানে হচ্ছে মানুষের ভাষা, এই মানুষের ভাষাকে কম্পিউটারে বোঝানোর জন্য একটা সফটওয়্যার কাজ করে, যাকে আমরা বলবো ট্রান্সলেটর প্রোগ্রাম বা অনুবাদক প্রোগ্রাম। এই অনুবাদক প্রোগ্রাম এই ভাষাকে সোর্স কোডকে কম্পিউটারে ভাষায় রূপান্তর করে এবং কম্পিউটার ফাইনালি বুঝতে পারে যে আমি কি বলার চেষ্টা করতেছি। ভেরি ক্লিয়ার ভাই? তাহলে মানুষের সঙ্গে সম্পর্ক কে তৈরি করে দেয় ভাই? ট্রান্সলেটর, সরি হ্যাঁ ট্রান্সলেটর প্রোগ্রাম। ক্লিয়ার? সামনে আমরা পড়বো কি ট্রান্সলেটর, বুঝে গেছো। এরপরে দেখো ভাই, তাইলে আমরা ভাই বুঝছি যে ভাই দুইটা ভাষা থেকে কম্পিউটার দুইটা বুঝতে পারে, একটা হচ্ছে মেশিন ভাষা, যেটা হচ্ছে কম্পিউটার মেন ভাষা, ওইটাই খালি বুঝেও ওরা মানে কেউ ধরো ভাই দরকার বুঝে গেছো। তাহলে শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করে লেখা ভাষাটা হচ্ছে মেশিন ভাষা, আর যে এখানে আমরা ইংরেজির কাছাকাছি শব্দ ব্যবহার করে লিখি ওইটা হচ্ছে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এগুলো হচ্ছে আমরা সি জাভা পাইথন বলবো। এরপর সুবিধা কি, মেশিন ভাষা সরাসরি বুঝে, ডাইরেক্ট 0-1-0-1-0-1-0-1 বুঝে গেছে কাহিনী। কিন্তু আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানুষ দেখো, আচ্ছা এটা আগে এটা কইনি, কম্পিউটার সরাসরি বুঝছে, সুবিধা এটা, কোনো অনুবাদকের প্রয়োজন হয় না। বা ধরো আমি আমার বন্ধুর সঙ্গে ঝামেলা আমি মিটাতে পারি, তোর দরকার কি রে ভাই, আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলবো ডাইরেক্ট, বন্ধু ইংলিশে কই আমি ইংলিশে কই, ঠিক আছে, আমি ওরা কইছি ও আমারে বোঝে, এটা ঝামেলা সহজে মিটবে না, থার্ড পার্সনের প্রয়োজন নেই। তাহলে কি ভাই, যদি তুমি মেশিন ভাষা জানো তাহলে ডাইরেক্ট কম্পিউটারের সঙ্গে সরাসরি কথা বলতে আর বুঝাইতে পারবো কি, ঠিক আছে। কম্পিউটার সরাসরি বুঝে, কোনো অনুবাদকের প্রয়োজন হয় না, কারণ কম্পিউটার যা বুঝে ওইটার ভাষায় আমি কথা কইতেছি, ঠিক আছে ভাই, প্রয়োজন হয় না। এবং রান করতে অত্যন্ত কম সময় মেমোরি লাগে, সিম্পল জিনিস ভাই। দেখো ধরো ভাই আমি বাংলা ভাষায় কথা কই, আমার বন্ধু চাইনিজ ভাষায় কথা কয়, এখন আমি বাংলা পারি না, চাইনিজ পারে না, এখন আমি আমার আরেক বন্ধুরে বাংলায় কইতেছি, ও দুইটাই পারে, ঠিক আছে, আমি ওরে বাংলায় কইতেছি, ও আবার চাইনা ভাষায় রূপান্তর করে ওরে করছে, তাহলে কোন কাজটা সহজ, যদি আমি ডাইরেক্ট কথা কই ওইটা সহজ, নাকি ভাই কেউ একজন অনুবাদ করে দেবে এটা সহজ, আমি কথা বলে সহজ, একই রকম। তাইলে মেশিন ভাষা করতে সহজ হয়, সময় কম লাগে, জায়গাও কম লাগে, কারণ ভাই ডাইরেক্ট কথা হচ্ছে কম্পিউটারের সঙ্গে। তাহলে কি কইছি, কম্পিউটার সরাসরি বোঝে, কোনো অনুবাদকের দরকার হয় না, এবং রান করতে অত্যন্ত কম সময় ও মেমোরি লাগে, কারণ সামনে বোঝা মানে, ঠিক আছে ভাই। এখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কি সুবিধা ভাই, ধরো আমাদের ওই দুইজনের অনুবাদক থাকলে কি লাভ হবে, দেখো ভাই মানুষের জন্য বোঝা ভাই, এক তো ভাই আমি যদি চাইনিজ শিখতে চাই, এনা সুংসাং শিখতে আমি বুড়া হয়ে যাবো, আমার বিয়ে আস্তাগফিরুল্লাহ ওই চিন্তা যায় কেন ভাই, বুড়া হয়ে যাবো, যদি আমার ভাই চাইনিজ আমি শিখতে পারবো না, তাইলে আমার যদি থাকে আরেকজন লোক, যদি আমি আরেকটা ওকে যদি বোঝাই, ও কাজ করে দিলে সুবিধা। এখন কি ভাই দেখো, মানুষের জন্য বোঝাও লেখা সহজ, যেহেতু আমি দেখো ভাই তুমি সিম্পল দেখো, হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা সহজে মানুষ বুঝতে পারে, লিখতে পারে, শিখতে পারে, কিন্তু কম্পিউটারের ভাষা বা সহজে লিখতেও পারে না, বুঝতে পারে না, শিখতে পারে না। তাহলে কি মানুষের জন্য বোঝাও লেখা সহজ কোনটা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা ইংলিশে বানাইছি, আর 0-1 বোঝাও কঠিন, লেখাও কঠিন, সবগুলা কঠিন, এবং ডিবাগ করা সহজ। ডিবাগ কি, ডিবাগ কিচ্ছু না, ডিবাগ মানে হচ্ছে আমার যে ওয়েবসাইটটা বানাইছি, আমি যে কাজগুলো দিচ্ছি কাজের মধ্যে ভুল কি কি আছে, ওই ভুলটাই হচ্ছে ডিবাগ। আর ডিবাগিং মানে হচ্ছে ভুল খুঁজে বের করা, বুঝতে পারছো না, বাগটা হচ্ছে ভুল, আর ডিবাগ মানে হচ্ছে ভুলকে খুঁজে বের করা, বুঝতে পারছো 100%। তাইলে ভাই কি কইছি, যেহেতু তুমি ডাইরেক্ট ইংলিশ বুঝো, তুমি বুঝতে পারছো কোন জায়গায় ভুল হয়েছে, এজন্য এখানে ভুল ধরা সহজ। কিন্তু আমাদের মেশিন ভাষায় ভুল ধরা কঠিন, তুমি কেমনে বুঝবা, 0-1 তুমি বুঝো না, তাহলে ইংলিশ বুঝো, এখানে ভুল ধরা সহজ, লেখা সহজ, বোঝা সহজ, কিন্তু এখানে কোনো কিছু সহজ না, কারণ তুমি 0-1-0-1 বুঝো না মেশিন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। বাকি কইছে লেখা শেখা খুব কঠিন, ভুল বা বাগ ধরা খুব কঠিন, কিন্তু এইখানে লেখা বোঝা সব সহজ, কারণ এটা ইংলিশে লেখা হয়, এবং এটা হচ্ছে ভুল ধরাও খুব সহজ, বুঝতে পারছো ভাই? এবার দেখো, আচ্ছা এবার একটা কথা কইছে, কি কইছে ভাই, যে এখানে তাকাও, এখানে আরেকটা সুবিধা আছে, এটা খুব সহজ, এটি যন্ত্র নির্ভর নয়। মানে দেখো ভাই, একটা তোমার এখন আমরা ডিপে যাচ্ছে, দেখো এক
হাই লেভেল ল্যাঙ্গুয়েজে তুমি যা কাজ দিবা, বুঝো, ধরো আমরা সি প্রোগ্রাম আমরা জানি ভাই, সি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, বা যেটা আমরা বুঝছি কে বলি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হলো সি। এই সি তে ভাই তুমি যদি আমার কম্পিউটারে একটা কোনো কাজ দাও ও করতে পারবে, এবং তুমি যদি ভাই তার কম্পিউটার একটা কোনো কাজ দাও ও করতে পারবে। তাহলে এইখানে কোনো যন্ত্রের বা কম্পিউটারের উপর নির্ভরশীল না। কিন্তু রে ভাইয়া রে, এই মেশিন ভাষা তুমি এক কম্পিউটারে এক কাজ দিছো, আরেক কম্পিউটারে গিয়ে ওই করে দিছো, কাজ করবে না, তখন ওর জন্য আলাদা করে লেখা লাগবে। তাহলে এটার জন্য করেছিলাম ভাই এই মেশিন ভাষা যন্ত্র নির্ভর, এক কম্পিউটারে কাজ আরেক কম্পিউটারে কাজ হয় না, তাহলে ওইটার জন্য তোমাকে আলাদা করে লেখা লাগবে। কিন্তু আমাদের যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে ওইটা কি করে ভাই জানো, ও এক কোড লিখলে আমার জন্য কাজ করবে, তোমার কম্পিউটারও কাজ করবে, এর জন্য এটা যন্ত্র নির্ভর নয়। আর আমাদের মেশিন ভাষা যন্ত্র নির্ভর। ক্লিয়ার? 100% বুঝছো? এই যে বের করা যাবে, অসুবিধা কি আছে, লেখা শেখা খুব কঠিন, ভুল বা খুঁজে বের করা কষ্ট, এবং যন্ত্র নির্ভর বুঝে গেছি। আর এটা হচ্ছে যন্ত্র নির্ভর নয়। এবার দেখো যে এখানে বুঝাইছে বা দেখো লিখছে যে এক আর্কিটেকচারের কোড, ওইটাই আমি যেটা কইছি ওইটাই। এই যে এখানে দেখো আরো কি লিখছে, সরাসরি অসুবিধা, হ্যাঁ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা সরাসরি অসুবিধা আছে একটা, কি কম্পিউটার সরাসরি বুঝে না, বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটার সরাসরি বুঝে, কিন্তু ওই সি মিডল লেখা জিনিস ওগুলো কম্পিউটার বুঝে না। যেহেতু বুঝে না, ওই যে একই জিনিস, যেহেতু বুঝে না এর জন্য আরেকজন লোক লাগে, অনুবাদক প্রোগ্রাম লাগে, এই কাজে মেলা টাইম লাগে, আগের কাজে টাইম লাগে না, কারণ সরাসরি কথা হয়েছে। ঠিক আছে? তাহলে কম্পিউটার সরাসরি বুঝে না কোনটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অনুবাদক লাগে ভাই বলছি যেগুলো, এবং জন্য অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন, এবং তুলনামূলক বেশি সময় লাগে। কারণ ভাই আমি ওরে বলবো, আগে হলে ঝামেলা ছিল না, উল্ট যেটা আমরা ভাই লো লেভেল বলতেছি, তাহলে সরাসরি কথা বলে কোনো ঝামেলা নাই। কিন্তু ও ওরে বলবো, ও ওরে বলবে, এখানে সময় লাগে বেশি, মেমোরির কারণে বেশি লাগে, ওটা ব্যাখ্যা করতে টাইম লাগবে, আমার ভিতরে না যাতে মনে রাখো যে মেমোরি বেশি লাগে। ঠিক আছে ভাই? মেমোরি তুলনামূলক বেশি, মেমোরি সময় লাগে। ক্লিয়ার? 100% বুঝছো? এগুলা খ নাম্বারে আসতেই পারে, এবং খ নাম্বারে আসলে এটা যদি স্লাইড থেকে লিখে দাও তাহলে মারাত্মক নাম্বার হবে ইনশাআল্লাহ, 2-2 100%, কারণ আমরা পারফেক্টলি লিখছি এটা। এখন স্লাইড পাওয়ার জন্য কমেন্টে চাচাবা যে ভাইয়া স্লাইডটা দাও, তাহলে এবার তোমার স্লাইড দিয়ে দিবে, এবং তুমি স্লাইডটা যদি নোট করো বা স্লাইডটাই মুখস্থ করে তুমি কোশ্চেন ব্যাংকে শুরু করো তাও না। ঠিক আছে ভাই? এরপরে চলো, এগুলা ক্লিয়ার 100%। আচ্ছা, এখান থেকে পরীক্ষা কেমনে প্রশ্ন আসতে পারে খেয়াল করো, যে খ নাম্বার আসতে পারে কেবলই বললাম ভাই, তো গ নাম্বারও আসতে পারে, যে এক এক সেরি একসাথে বানাইছে মেশিন ল্যাঙ্গুয়েজ, আরেক সেরি বানাইছে হচ্ছে বা ধরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কারটা সহজ হবে ব্যাখ্যা করো, গ নাম্বার বা ঘ নাম্বার আসতে পারে। এবং সরাসরি যোগাযোগ ভাই এটা তো কইছি, কম্পিউটারকে সরাসরি যোগাযোগ করতে পারে মেশিন ল্যাঙ্গুয়েজ, আর ওইটা হচ্ছে প্রোগ্রামার লাগে। বুঝা গেছে ভাই? এটা খুব ইম্পর্টেন্ট টপিক, এটা ভালো করে পড়ো। এরপরে চলো। আচ্ছা, হেয়ার ইজ এমসিকিউ, খেয়াল করো ভাই কি কইছে, উচ্চ স্তরের ভাষা লিখিত প্রোগ্রামকে কি বলে ভাই? আমরা তো কেবলই বুঝছি মানুষের উচ্চ স্তরের ভাষা, ইংলিশ না, মানুষের উচ্চ স্তর, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ভাষাকে কি বলে ভাই? সোর্স কোড বলে। মনে আছে একটু আগে পড়ছিলাম, সোর্স কোড হচ্ছে মানুষের, আর কম্পিউটারে হচ্ছে ভাই কি অবজেক্ট কোড, হয়তো ভাই, হ্যাঁ অবজেক্ট কোড, সোর্স কোড হচ্ছে মানুষের, এটা হাই লেভেলে লেখা হয়। ঠিক আছে ভাই? এটা কি হাই লেভেলে, আর অবজেক্ট কোড হচ্ছে লো লেভেলে। তাহলে ভাই এমসিকিউ যদি আসে কি লিখবা, যে উচ্চ স্তরের ভাষায় বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামকে বলা হয় সোর্স কোড। ক্লিয়ার? এবং দেখো 2 নম্বরে কি হচ্ছে, মেশিন ভাষার প্রধান সুবিধা কোনটি? সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করাতে আমরা বুঝছি যে 0101। এবং নিচের কোনটি যন্ত্র নির্ভর ভাষা? আমরা জানি যে ওই উলা যেটা আছে, যেটা হচ্ছে ভাই আমাদের হচ্ছে কি জন্য বলছিলাম একটু আগে, লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ, ওইটা যন্ত্র নির্ভর। আমার কম্পিউটার তোমার কম্পিউটারের ওই কোড এক কোডে কাজ করে না। তাহলে নিচের কোনটি যন্ত্র নির্ভর ভাষা? সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। আর আমাদের সি পাইথন এগুলো হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তিনটে, এটা খালি লো লেভেল। এই হাই লেভেল গুলো সব কম্পিউটারে কাজ করতে পারে। ক্লিয়ার? এগুলো এমসিকিউ তে আসে। এরপরে চলো। তাইলে ভাই এখন থেকে আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা কম্পিউটারে যেই মেশিন ভাষাটা আছে ওইটার কাহিনী বাদ। এখন থেকে ভাই আমরা এখন লো লেভেল ল্যাঙ্গুয়েজের যত কাহিনী ছিল ওইটা বাদ। এখন আমরা আস্তে আস্তে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে যেইটা নিয়ে আমাদের পুরো অধ্যায়, যে উচ্চ স্তরের ভাষা পাইথন মেথড, ওগুলো নিয়ে পড়াশোনা শুরু হয়ে গেছে। ঠিক আছে ভাই? ওই লো লেভেলের কাজ এখন আপাতত শেষ। এখন খেয়াল করো ভাই। আচ্ছা ভাই, প্রোগ্রামিং ভাষা কি? কম্পিউটার কাজ দেওয়ার জন্য যে ভাষা, ওটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষায় আজকের মতো কি হঠাৎ করে এরকম হয়ে গেছে একদিনে? না, এটার পিছনে ইতিহাস আছে। একদম শুরুতে ভাষাটা ছিল, মনে রাখবা ভাই, একদম প্রথমে যে ভাষাটা ছিল, যেটাকে বলবো আমরা প্রথম প্রজন্মের প্রোগ্রামিং ভাষা। কি বলবো? প্রথম প্রজন্ম, মানে প্রথম যেটা হয়েছে ওটা হলো প্রথম প্রজন্ম, পরের প্রজন্মটা হচ্ছে দ্বিতীয়বার যখন তৈরি হয়েছে ওটা হচ্ছে দ্বিতীয় প্রজন্ম, যখন আবার তৈরি হয়েছে তখন তৃতীয় প্রজন্ম। বুঝতে পারছো ভাই? এবার খেয়াল করো। হ্যাঁ, যখন একবারে প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে এটা হচ্ছে 1GL। 1GL মানে কি? এটা এমসিকিউতে আসে। 1 মানে ফার্স্ট, জি মানে জেনারেশন, আর এল মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছো? তাহলে প্রথম জেনারেশন ভাষাই হচ্ছে কি 1GL। বুঝতে পারছো না? প্রথম প্রজন্ম ভাষা কি?
কম্পিউটারের যখন বা ওই যে লো লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা একদম প্রথমে ছিল, আমি প্রথমে বলছিলাম ভাইয়া যে যখন কম্পিউটার আবিষ্কার করা হয়েছে তখন প্রোগ্রামিং ভাষা আস্তে আস্তে তো ব্যাপকতা হয় নাই। তখন প্রথমে কোনো এপি হাই লেভেল কোনো কিছু ছিলই না। তখন বা শুধুমাত্র ছিল কি আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে বা যেটাকে বলি আমরা 1GL, এবং এটা হচ্ছে আমাদের হচ্ছে মেশিন ভাষা। এবং এটাকে আমরা জানি মেশিন ভাষা তো আমরা বুঝি যে কম্পিউটার নিজস্ব কোনো ভাষা না, শুধুমাত্র বাইনারি জিরো এক বুঝে, এটাই সর্বনিম্ন স্তরের ভাষা। সর্বনিম্ন স্তরের ভাষা কোনটি, যেটা একদমই বাঁচে একদমই পারা যায় না, ওইটাই হচ্ছে মেশিন ভাষা, যেটা হচ্ছে ফার্স্ট জেনারেশন বা 1GL, এবং এটা হচ্ছে 1945 সালে প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে আমাদের 1GL বা প্রথম প্রথম মেশিন ভাষা, ওটা 1945 সালে হয়েছে। ঠিক আছে, এর মাত্র 5 বছর পরে ঠিক আছে, এর মাত্র 5 বছর পরে ভাই আইসে হচ্ছে দ্বিতীয় প্রজন্ম, মানে দ্বিতীয়বার আবার হয়েছে, যেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা 2GL, 2 মানে সেকেন্ড, 3 মানে জেনারেশন, এর মানে ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে ভাই, এর 5 বছর পরে কি আইসে দ্বিতীয় প্রজন্ম বা অ্যাসেম্বলি ভাষা 2GL। তাহলে প্রথম জিএল বা 1GL বা ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ কি বলা হয়, বলা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আর 5 বছর পরে সেকেন্ড জিএল যেটা আছে সেটা হচ্ছে বা অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষাকে সহজে বোঝা, দেখো ভাই কি কইছে, 0-1-এর পরিবর্তে, দেখো আগে তো জেনারেশন 1 বা 1GL তো বা খালি 0-1 বুঝতো, এখন 0 আর 1-এর পরিবর্তে শূন্যের বদলে কিছু চিহ্ন দিছে, যে ধরো ABCBD, বেলটা ডেটা, ধরো এরকম চিহ্ন দিছে, শূন্যর বদলে এরকম সংকেত দেওয়া শুরু করছে। এই খাতার অনেক অনেক সংকেত দিছে, এই শূন্যর বদলে একটা সংকেত, ওয়ানের বদলে একটা সংকেত, এই যে ভাইয়া মেশিন ল্যাঙ্গুয়েজের বদলে সংকেত দেওয়াটা শুরু হয়েছে, এই মেশিনের 0-1-এর পরিবর্তে যে সংকেতটা শুরু হয়েছে, এটাই হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ভাষা। এবং এইটা করতে হালকা একটু সহজ বেশি, রিভলিউশনারি হয়ে যায়। এটা করতে মেলা কঠিন ছিল, এটা করাও কঠিন, কিন্তু এটা একটু সহজ হয়ে গেছে, কারণ এখন 0-1 লেখা লাগে না, 0-1-এর বদলে আমরা কিছু বড় বড় ভাই মেলা সংকেত ব্যবহার করতে পারি। ঠিক আছে, তাহলে প্রথম ল্যাঙ্গুয়েজ কি ছিল, একদম প্রথমটা খালি 0-1, এবং সেকেন্ড জিএলটা হচ্ছে কি হয়েছে, 0-1-এর পরিবর্তে আমরা সাংকেতিক চিহ্ন, নেমোনিক মানে কি ওই যে যেগুলো বললাম সাংকেতিক চিহ্ন হচ্ছে ABC এরকম ব্যবহার করে। ঠিক আছে, এগুলো ব্যবহার করা শুরু করছে। ঠিক আছে, এইবার খেয়াল করো ভাই, তাহলে ফার্স্ট জিএল যেটা ছিল হচ্ছে 1945 সালে, এবং বা সেকেন্ড জিএল যেটা ছিল হচ্ছে আমাদের 1950 সালে, মাত্র 5 বছর পরে। ঠিক আছে, এবং তার মাত্র 10 বছর পরে ভাই তৃতীয় প্রজন্ম বা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা এখন বলবো উচ্চ স্তরের ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে আমাদের পড়াশোনার যত জায়গা ওটাই হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছো ভাই? তাহলে প্রথমটা ছিল হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজ, মনে আছে মেশিন ভাষা। এরপরে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা দ্বিতীয় প্রজন্ম ভাষা কি ছিল, ছিল হচ্ছে বা আমাদের অ্যাসেম্বলি ভাষা, যেটা হচ্ছে বুঝছি। এরপরে চলে আসে আবার 10 বছর পরে, প্রথমটার পরে 5 বছর পরে, এরপরে 10 বছর পরে আসে হচ্ছে আমাদের তৃতীয় প্রজন্মের ভাষা বা উচ্চ স্তরের ভাষাকে আমরা 3GL বলি। এটাকে চলো বুঝছি। কি লিখছে, মানুষের ব্যবহৃত ভাষার কাছাকাছি। ভাই আমাদের কত কষ্ট ছিল ভাই, ধরো আমরা টাইম মেশিন পাইছি, আমরা অতীতে চলে গেছি, এবং তখন ভাই আমাদের 0-1 লেখা লাগতো। পরের বারও একটু সহজ হয়েছে, কিন্তু অতটা সহজ হয় না ভাই। কিন্তু 45 সালের পরে 5 বছর পরে আবার হচ্ছে ভাই 10 বছর পরে 60 সালে গিয়ে ভাই আমরা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বানাতে পারছি, যেখানে আমরা সরাসরি 0-1-এর বদলে কোনো সাংকেতিক চিহ্ন ছাড়াও ইংরেজি ভাষার কাছাকাছি নিয়ে যেতে পারছি। এবং এখন আমরা ইংরেজি ভাষার কাছাকাছি কোনো একটা ভাষা দিয়ে কম্পিউটারকে কাজ দিতে পারতেছি, পুরোপুরি হয়ে যাবে এখন ইংলিশের কাছাকাছি, কিন্তু ইংলিশটা লেখা শুরু করছে। ঠিক আছে বা, এখন লিখছে মানুষের ব্যবহৃত ভাষার কাছাকাছি। এখন আর এইটা যন্ত্র নির্ভর নয়, তার মানে হচ্ছে উচ্চ স্তরের ভাষা বা 3GL-টাই প্রথম, যখন যন্ত্র নির্ভর নয়, মানে 3GL এর আলায় আমি আমার কম্পিউটারে যে কোড কাজ করবে, তোমার কম্পিউটারে সে একই কোড কাজ করতে পারে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে এটাই হলো প্রথম। এবার কি, এটা যন্ত্র নির্ভর না, তার মানে 1950 সালের অ্যাসেম্বলি ভাষাটা যন্ত্র নির্ভর, তারপরে 1945 সালের হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ ভাষাটা যন্ত্র নির্ভর, কিন্তু 60 সালের উচ্চ স্তরের ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যন্ত্র নির্ভর নয়। উদাহরণ কি আছে ভাই, সি, সামনে পড়বো সি প্রোগ্রামিং, পাইথন, জাভা, এগুলা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের উদাহরণ। ক্লিয়ার? এরপরে আবার 10 বছর পরে, তার মানে কি ভাই, একদম লো লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে
মাত্র 5 বছর পরে ভাই আসছে হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এবং তারও 10 বছর পরে আসছে হচ্ছে ভাই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা তৃতীয় প্রজন্মের ভাষা। তারও 10 বছর পরে আসছে হচ্ছে আমাদের উচ্চ স্তরে বা ভেরি, এরপরে হচ্ছে তারও 10 বছর পর, তার মানে প্রথমটার পরে 5 বছর গ্যাপ সেকেন্ড জেনারেশন আসার জন্য, তারপর জেনারেশনের জন্য ভাই 10 বছর গ্যাপ, তারপরে জেনারেশনের জন্য আরো 10 বছরের গ্যাপ। ঠিক আছে, এবার দেখো লো লেভেল, তারপরে হচ্ছে অ্যাসেম্বলি লেভেল, তারপরে হচ্ছে বা হাই লেভেল, এরপরে হচ্ছে ভেরি হাই লেভেল, অতি উচ্চ স্তরের ভাষা। হাই মানে উচ্চ স্তর, হাই লেভেল মানে উচ্চ স্তর, বুঝতে পারছো ভাই? আর ভেরি ভেরি মানে অতি, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা অতি উচ্চ স্তরের ভাষা বা ফোরজিএল। এখন কাহিনী ঘুরে গেছে। এখন ভাইয়া ইংলিশ তো আগে ধরো ইংলিশ ছিল, থার্ড জেনারেশন ইংলিশ ছিল হচ্ছে ধরো ভাই 30%, ঠিক আছে? এখন এটা ফোরজিএল এ বা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজে হয়ে গেছে ধরো ধরো ভাই 60%। এইখানে ব্যাপক পরিবর্তন হয়েছে, এবং এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে কি, ডেটাবেস পরিচালনার জন্য ব্যবহৃত হয় প্রোগ্রাম লেখা শ্রম কমায়। মানে সহজে বললে কি জানো ভাই, এখন তোমার অত মেলা লেখালেখি করা লাগে না, অল্প লিখলে কাজ বেশি হয়ে যায়। কি কইছি ভাই, অল্প লিখলে কাজ বেশি। এবং একটা জিনিস মনে রেখো যে এই ফোরজিএলটা আসার পর ডেটাবেজের কাজ সহজ হয়ে গেছে। কেমনে, ওটা ব্যাখ্যা করতে অনেক সময় লাগে, আমরা করবো না এখন, ঠিক আছে ভাই? এটা মনে রাখলে এমসিকিউতে আসে যে ফোরজিএল বা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আসার পরে ভাই আমাদের লেখার শ্রম কমে গেছে, মানে এখন অল্প লিখলে কাজ বেশি, এবং এটা ডেটাবেজ অনেক হেল্প করে। এবং এইটার উদাহরণ কি, এসকিউএল। তাহলে প্রথমটার উদাহরণ কি, 3 নাম্বারটা উদাহরণ হচ্ছে সি, পাইথন, জাভা। আর হচ্ছে 70 বা যেটা হচ্ছে চতুর্থ প্রজন্ম, সেটা হচ্ছে আমাদের এসকিউএল। বুঝতে পারছো ভাই? এসকিউএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেটাবেজের জন্য খুবই ভালো। তাহলে বুঝে গেছি ভাই, 4টা জেনারেশন আমাদের শেষ। এরপরে 1980 সাল থেকে, কি কইছি, 1980 সাল থেকে ভাই এখন পর্যন্ত যত ল্যাঙ্গুয়েজ উপর নিচে হয়েছে, এখন আমরা ভাই তোমাকে আমি নিজের থেকে বোঝাচ্ছি ভাই। দেখো 80 থেকে শুরু করে এখন পর্যন্ত থার্ড জেনারেশন থেকে যে আবির্ভাবটা শুরু হয়েছে, ফোর্থ জেনারেশন থেকে যে আবির্ভাবটা শুরু হয়েছে, এইটা এসে এখন ফিফথ জেনারেশন বা আমাদের জেনারেশন বা বর্তমান সময় পর্যন্ত চলতেছে। এইটা হচ্ছে স্বাভাবিক ভাষা। এর মানে কি, এর মানে হচ্ছে স্বাভাবিক ভাষা মানে ভুলে গেছি দাদা ভাই, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এরকম কোনো কিছু, ঠিক আছে? স্বাভাবিক ভাষার ভাষা এটাকে বলে 5G। সিম্পলি বলি ভাই, প্রথমে ছিল কি ভাই, প্রথমে ছিল হচ্ছে ভাই শূন্য আগে কাজ করা লাগতো, ঠিক আছে? এরপরে কি ছিল ভাই, এরপরে ছিল হচ্ছে ওই যে শূন্য আকার বদলে কোনো কিছু ব্যবহার করা যায়। এরপরে কি ছিল ভাই, এরপরে ছিল হচ্ছে একটু ইংলিশ ইংলিশ ব্যবহার করা যায়, এবং মেলা সহজ হয়ে গেছে। এরপরে তো মেলা সহজ হয়ে গেছে। এইবার কি হয়েছে জানো ভাই, এইবার তুমি প্রায়, আমি তোমাকে সহজে বোঝাচ্ছি, দেখো আমরা এখন ঢুকবোর ভিতরে, এখন তুমি প্রায় 90% ভাইয়া ইংলিশে লিখেই কাজ হয়ে যায়। মানে তুমি কোড বা 90% ইংলিশে লিখবা তো কাজ করো, তোমার ওই কোডিং ফোডিং এর দরকার নেই, ইংলিশে লিখলে কাজ হবে। কোডিংটা ডলি ইংলিশের মতো হয়ে গেছে। এবার আসি আসল কথায়, এআই যখন চলে আসছে ভাই, এআই যখন আসছে, তখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এখন ধরতে গেলে পৃথিবীতে দাম খুবই কম হয়ে গেছে। কেন? কারণ ভাই তুমি কোনদিন প্রোগ্রামিং জানো না, তুমি কোনো কিছু পারো না, তুমি চাইলে একটা ওয়েবসাইট বানাতে পারবা। হ্যাঁ, তুমি চাইলে ভাই একটা অ্যাপ বানাতে পারবা, তুমি চাইলে যে কোনো কিছু করতে পারবে। এখন ভাই তোমার ওই পাইথন, জাভা কিছু শেখা লাগবে না, এটাকে বলে হচ্ছে ভাইব কোডিং। কি বলে ভাই, দেখো এগুলো এক্সামে আসবে না, আমি খালি বলার জন্য বলতেছি। এটাকে বলে হচ্ছে ভাইব কোডিং। এই ভাইব কোডিং মানে তুমি খালি ইংলিশে লিখবা যে আই ওয়ান্ট টু মেক আ ওয়েবসাইট হোয়ার আই উইল শো মাই বডি, আস্তাগফিরুল্লাহ, ঠিক আছে ভাই? তোর আই উইল আপলোড মাই ভিডিও, আমি একটা ওয়েবসাইট বানাতে চাই এখানে আমি আমার ভিডিও আপলোড করবো, আমার রেকর্ড করা ভিডিও, মিনিটের মধ্যে। কিচ্ছু কোডিং লাগে না, কোনো ল্যাঙ্গুয়েজ ফ্যাঙ্গুয়েজ কিচ্ছু লাগে না, মিনিটের মধ্যে তোমাকে ভাই একটা ওয়েবসাইট বানাই দিবে, ওয়ার্কেবল ওয়েবসাইট, কাজও করবে ফ্রি। তাই এই যে প্রথম জেনারেশন থেকে যে কষ্টগুলা মানুষ করে আসতেছে, এই এত কষ্টের ফল আসলে এখন কে পাইছে। এখন মানুষকে এত ঝামেলা করা লাগে না, শূন্য ওয়ান তো চিন্তাই নাই। এখন মানুষ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা ছাড়াও ভাইব কোডিং এর মাধ্যমে সেকেন্ডে মিনিটে ওয়েবসাইট বানাতে পারতেছে। এবং ভাই মজার কথা কি জানো, শুনলে অবাক হয়ে যাবা, ভাইয়ার যে স্লাইড গুলা বানাইছি আমি, এইগুলা ভাইয়া হাতে ডিজাইন করে করে বানাই নাই কম্পিউটারে বসে বসে, এইগুলা এআই দিয়ে ভাইয়া 5-7 মিনিটের মধ্যে করছি। সবকিছু এআই হয়ে গেছে ভাই। 5 থেকে 10 বছর পরে তোমার ভাই সব কোডিং ল্যাঙ্গুয়েজ পড়বে, কি কোডিং ল্যাঙ্গুয়েজ, সি প্রোগ্রামিং। হ্যাঁ, আমাদের শিক্ষা দরকার ছিল শিক্ষা ব্যবস্থার যে এইগুলার পরিবর্তে এখন আমাদের এআই কিভাবে ইউজ করতে ওগুলা শেখানো, কিভাবে বা ভাইব কোডিং করতে, যেগুলো মেলা ইম্পর্টেন্ট। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দাম ভবিষ্যতে মেলা কমে যাবে, অনেক কমে যাবে।
কিন্তু কষ্ট হলে আমাদের পরীক্ষায় পাস করার জন্য শেখা লাগবে, বুঝতে পারছো ভাই? তাহলে এখন কি 1980 থেকে বর্তমান পর্যন্ত স্বাভাবিক ভাষা হয়ে গেছে, মানে হচ্ছে 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এখন বা কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই, এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কৃত্রিম বুদ্ধিমত্তা লজিক প্রোগ্রাম ব্যবহৃত হয়, মানে এআই তে ব্যবহৃত হয় এই ভাষা। এই ভাষা এআই তে ব্যবহৃত হয়। হ্যাঁ, এখন এআই পিছনে মেলা কাজ করে, ওগুলো আমরা দেখি না। এআই হচ্ছে 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে, এবং হচ্ছে উদাহরণ প্রোলগটা ভাই এআই ব্যবহার করে, প্রোলগ। কিন্তু সব এআই না, চ্যাট জিপিটি ভাই ইউজ করে হচ্ছে আরেকটা সি প্রোগ্রামিং, পাইথন বা সি প্রোগ্রামিং ইউজ করে। কেন পরে বলবো ভাই। দেখো তাহলে কি হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর জন্য হচ্ছে 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ গুলো লাগে, এবং লজিক প্রোগ্রামিং কাজে লাগে। এবং 5th জেনারেশন উদাহরণ কি, একটা আছে প্রোলগ আর একটা আছে হচ্ছে LISP। একটা হলো এআই এর জন্য, একটা হচ্ছে প্রোলগ আর একটা হচ্ছে LISP। কাহিনী ক্লিয়ার? কাহিনী ক্লিয়ার ভাই? 100% ক্লিয়ার। তাহলে তোমাকে ছোট একটা প্রশ্ন করি ভাই, সবার প্রথম আমাদের ও লেভেল ল্যাঙ্গুয়েজ কত সালে হয়েছে? 1945 সালে। তার 5 বছর পরে 1950 সালে কি হয়েছে ভাই? এটা হচ্ছে আমাদের এসকিউএল। এসকিউএল মানে হচ্ছে, সরি এসকিউএল না, এটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তার 10 বছর পরে কি হয়েছে ভাই? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে উচ্চ স্তরের ভাষা, যেটা হয়েছে 1960 সালে, যেখানে সি প্রোগ্রামিং, জাভা, পাইথন হয়েছে। এর মতো 10 বছরের পরে 70 সালে হয়েছে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেখানে এসকিউএল আসছে, কাজ সহজ হয়ে গেছে। এরপরে 1980 থেকে বর্তমান পর্যন্ত হচ্ছে ভাই আমাদের নরমাল ল্যাঙ্গুয়েজ। এখানে এ এর জন্য ব্যবহার করা হয় কি কি? প্রোলগ এবং হচ্ছে LISP। ক্লিয়ার? এরপরে চলো বা খেয়াল করো, এখানে দেখো এমসিকিউ এর জন্য মেলাগুলো কথা কইছে। এমসিকিউ এর মনে রাখো যে সাল এবং ভাষার উদাহরণটা মেলা ইম্পর্টেন্ট, যে তোমাকে বলবে যে সি প্রোগ্রামিং বা সি হচ্ছে কোন জেনারেশন ল্যাঙ্গুয়েজের উদাহরণ বা কোন প্রজন্মের ভাষার উদাহরণ। তুমি বলবা কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চ স্তরের ভাষা হচ্ছে বা 3GLটা হচ্ছে সি, তারপরে পাইথন বা জাভার উদাহরণ। এমসিকিউতে আসে এগুলো। এরপরে কি আসতে পারে ভাই? এগুলো যে এরকম এসকিউএল হচ্ছে 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজের, এবং হচ্ছে 5ম প্রজন্মের হচ্ছে প্রোলগ এবং LISP, আমরা একটু আগে পড়ছি। এগুলো থেকে আসে, তো ব্যবহার করে নেবা, ঠিক আছে? ডাটাবেজের জন্য কোনটা ব্যবহার করা আমি ইম্পর্টেন্ট বলছিলাম, ওটা হচ্ছে বা আমাদের 4GL বা 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারছো? আচ্ছা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সাংকেতিক ভাষা ভাষা করছে, এত ইম্পর্টেন্ট না, তো আসে না, ঠিক আছে? এরপরে চলো পুরনো এমসিকিউতে ফিরে যায়। ভাই পুরনো এমসিকিউতে ফিরে যায়, এগুলো আমরা একটু আগে পড়ছিলাম। কি পড়ছিলাম ভাই, দেখে মনে আছে নাকি? কম্পিউটারকে দেওয়া ধারাবাহিক নির্দেশনের সমষ্টিকে কি বলে? প্রোগ্রাম। ভাই একটু আগে প্রথমে পড়ছিলাম, একদম মনে করার চেষ্টা করো। এবং প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করে যে সংশোধন করার পদ্ধতি, তাকে বলা হচ্ছে ডিবাগিং। যেই পদ্ধতিতে ভাই কম্পিউটার ভুল ধরা হয়, প্রোগ্রামের কাজের ভুল ধরা হয়, ওটা হচ্ছে ডিবাগিং। এরপরে কি কইছিলাম ভাই, মানুষের সাথে কম্পিউটার যোগাযোগের মাধ্যম কোনটি? প্রোগ্রামিং ভাষা। এইটা ছাড়া হচ্ছে আমাদের ওটা হয় না, ঠিক আছে? এরপরে চলো, একটা ভুল করছি ভাই, আমার উচিত ছিল হচ্ছে তোমাদের ওই যে ল্যাঙ্গুয়েজটা পড়ানোর পরে যেখানে হচ্ছে আমরা ওই যে সোর্স কোড এবং ওই কম্পিউটারকে বোঝানোর জন্য পড়ছিলাম, ওইখানে আমাদের অনুবাদক প্রোগ্রামটা পড়া উচিত ছিল, কিন্তু আমি ভুলে গেছিলাম। স্লাইডটা একটু আবোল তাবোল হয়ে গেছে, ঠিক আছে? এখন খেয়াল করো ভাই, আমি বলছিলাম ভাই যে কম্পিউটার হচ্ছে 0-1 ছাড়া বুঝে না, মানে লো লেভেল ল্যাঙ্গুয়েজ ছাড়া কম্পিউটার বুঝে না। এবং আমাদের এই কম্পিউটারকে আমাদের এই পাইথন, তারপরে জাভা, এগুলা বোঝানোর জন্য একটা মাঝখানে অনুবাদক প্রোগ্রাম ইউজ করতে হয়। এখান থেকে এমসি খ নাম্বারে আসে ইনশাল্লাহ। অনুবাদক প্রোগ্রাম ইউজ করতে হয় ভাই। এখন এই অনুবাদক প্রোগ্রামও ভাই অনেক রকমের হয়। অনেক রকম বলতে মেলা রকম না, কিছু রকমের হয়, সেগুলো আমরা পড়বো। তাহলে কি ভাই, যে যেই বেটা আমাদের সি প্রোগ্রামের ভাষা যেটা ইংলিশের কাছাকাছি, এবং যে পাইথনের ভাষাটা কম্পিউটারকে বোঝাবে, কম্পিউটারকে বোঝায় বলবে, ওই হচ্ছে আমাদের অনুবাদক। অনুবাদকটা 3টা হয় মেনলি, প্রধানত যেগুলোতে এখন কাজ করা হয়। একটা হচ্ছে অ্যাসেম্বলার। ভাই অনুবাদক কি? তোমার কম্পিউটারে আগে থেকে প্রি ইনস্টল থাকে, আগে থেকে ইনস্টল করা থাকে কিছু সফটওয়্যার, যেগুলো হচ্ছে তোমার আর আমার ভাষার কম্পিউটার ভাষার মধ্যে সম্পর্ক তৈরি করা যায়, ঠিক আছে? আর না থাকলেও ডাউনলোড করে নিতে হয়, বেশিরভাগ কম্পিউটার এখন থাকে, ঠিক আছে? সবগুলোতে থাকে। এরপরে খেয়াল করবে, তাহলে কি 3টার মতো হচ্ছে অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রোগ্রাম হয়ে থাকে। একটা হচ্ছে অ্যাসেম্বলার, একটার নাম কি ভাই? একটার নাম হচ্ছে অ্যাসেম্বলার, ঠিক আছে? আরেকটার নাম হচ্ছে আমাদের কম্পাইলার। আরেকটার নাম কি ভাই? আরেকটার নাম হচ্ছে আমাদের কম্পাইলার। আরেকটার নাম হচ্ছে আমাদের ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার না, হ্যাঁ ইংলিশে লেখার চেষ্টা করো ভাই, ইমপ্রেশন বেশি আসে। ইন্টারপ্রেটার, ঠিক আছে? খেয়াল করবে। আচ্ছা ভাই, অ্যাসেম্বলার অনুবাদক কি? বা সিম্পলি বললে, এক কথায় বললে, অ্যাসেম্বলি ভাষাকে, ঠিক আছে ভাই, অ্যাসেম্বলি ভাষাকে কম্পিউটারে বোঝানোর জন্য, বুঝে ভাই, অ্যাসেম্বলি ভাষাকে কম্পিউটারকে বোঝানোর জন্য যেই অনুবাদক প্রোগ্রামটা ব্যবহার করা হয়, ওইটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলার। ওইটা তো ইম্পর্টেন্ট না, পরীক্ষা আসে না, এজন্য আমি ওটা ইনক্লুড করি নাই। তবে মনে রাখো যে অ্যাসেম্বলি ভাষা, অ্যাসেম্বলি ভাষা কিন্তু আমরা কম বেশি একটু বুঝি, একটু বুঝি না, কিন্তু মানুষের ভাষার কাছাকাছি। ওই অ্যাসেম্বলি ভাষাকে
কম্পিউটারকে বোঝানোর জন্য যেই অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রোগ্রামটা কাজ করে ওটাই হচ্ছে অ্যাসেম্বলার। ঠিক আছে, এখন যেগুলা পরীক্ষায় আসে ভাই, কি কি আসে? কম্পাইলার আসে, তারপরে ইন্টারপ্রেটার আসে, ওগুলা ভালো চলো ভাই দেখি কি। সিম্পলি প্রথমে ভাই আমরা পড়বো হচ্ছে কম্পাইলার কি, খ নাম্বারে আসে, এবং এরপরে হচ্ছে ইন্টারপ্রেটার কি। দেখো কাজের ধরন কিছু কিছু টাইপ ভাগ করা আছে। কাজের ধরন কি, যে কম্পাইলার কি করে জানো ভাই? ধরো সোর্স কোড তো আমরা বুঝি ভাই, সোর্স কোড হচ্ছে মানুষের ভাষায় যে লেখা আছে, হাই লেভেল যে ল্যাঙ্গুয়েজ গুলো সি সি ধরো এরকম আছে, ইনক্লুড আছে, আমরা সামনে পড়বো। ধরো ভাই এরকম আছে ইনক্লুড, তারপরে এরকম ধরো কিছু পার্সেন্টেজ ডি আছে। এই যে হাই লেভেল যে ল্যাঙ্গুয়েজ, এটা মানুষের ভাষায় লিখতেছে ভাই, যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা আছে এটা মানুষের ভাষায় লেখা এইটারে। আর আমাদের এটাকে বলবো আমরা সোর্স কোড, মানুষের ভাষাটাই হচ্ছে ভাই সোর্স কোড, মানুষ যে ভাষায় লেখে ওইটাই হচ্ছে সোর্স কোড। আর এটা হচ্ছে ভাই অবজেক্ট কোড, মানে কম্পিউটারে 01 এর ভাষা। ঠিক আছে ভাই, বুঝছি। এখন মাঝখানে এই দুইটার মাঝখানে কাজ করা হচ্ছে আমাদের ট্রান্সলেটর প্রোগ্রাম। বুঝতে পারছো ভাই? এখন ট্রান্সলেটর প্রোগ্রাম কি করে ভাই? আমাদের যে উচ্চ স্তরের ভাষাগুলো আছে এগুলাকে আমাদের সোর্স কোডকে অবজেক্ট কোডে রূপান্তর করে। এখন ভিন্ন ভিন্ন কাজে করে। তাই দেখো কম্পাইলার একরকম ভাবে কাজ করে, ইন্টারপ্রেটার একরকম ভাবে কাজ করে, এজন্য দুজনকে আলাদা করা যায়। খেয়াল করবে প্রথম কম্পাইলার কিভাবে কাজ করে। কম্পাইলার কি করে ভাই? তুমি ধরো অনেকগুলা কাজ এরকম শয়ে শয়ে কাজ লিখছো ভাই, কাজ তো করে তিনটা থাকবে না, আমরা এরকম কাজগুলা শয়ে 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 লিখবো। এই শয়ে লেখা কাজগুলাই 100 ধাপের কাজগুলাকে ও একবারে ওর কাছে নিবে এবং একবারে সব কাজকে একবারে কম্পিউটার কাছে বলে দিবে। মানে কি, ও যখন তুমি ওরে বলবা যে দেখ বেটা ইনক্লুড এটা 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 এরকম, বা তুমি বলো 10টা কাজ করতে, ও 10টা কাজকে একবারে ট্রান্সলেট করে একবার দিয়ে দিবে। একবার ধরছে, একবারে নিছে, একবারে আপডেট করে দিয়ে দিছে। ঠিক আছে, কিন্তু দেখো লেখা আছে সম্পূর্ণ সোর্স কোডকে একত্রে, মানে একবারে পড়ে এবং একবারে অনুবাদ করে। ও কিন্তু লাইন বাই লাইন পড়ে না, একবার ধরে পড়ে দিয়ে দেয়। ঠিক আছে, কিন্তু আমাদের ইন্টারপ্রেটার একদম উল্টা। ইন্টারপ্রেটার কি করে জানো ভাই? ইন্টারপ্রেটার হচ্ছে প্রোগ্রামটিকে লাইন বাই লাইন ভালো করে খুঁটে খুঁটে দেখে। কেমনে দেখে? আচ্ছা ইনক্লুড মানে এইটা, পার্সেন্টি মানে হলো ধরো বোঝানোর জন্য বলতেছে, হাই মানে ধরো উচ্চ, সোর্স মানে এটা। ও কি করে? একটা একটা লাইন পড়ে আর একটা একটাকে অনুবাদ করে। কিন্তু আমাদের হচ্ছে কম্পাইলার একবারে পড়ে একবারে দিয়ে দেয়, কিন্তু আমাদের ইন্টারপ্রেটার কি করে ভাই? প্রত্যেকটা লাইন ভালোভাবে পড়ে এবং প্রত্যেক লাইনকে অনুবাদ করে লাইন বাই লাইন কম্পিউটারকে দেয়। বুঝতে পারছি? তাহলে যদি প্রশ্নে আসে ক নাম্বারে যে কম্পাইলার কি কাকে বলে, তুমি কি বলবা? যে যেই অনুবাদক প্রোগ্রাম সম্পূর্ণ সোর্স কোডকে একবারে পড়ে এবং একবার অনুবাদ করে সেটাই হচ্ছে আমাদের কম্পাইলার। ঠিক আছে, আর যদি কয় ইন্টারপ্রেটার কি, তাহলে কি বলবা? যে অনুবাদক প্রোগ্রামটিকে লাইন বাই লাইন পড়ে এবং লাইন বাই দেখো দেখো প্রোগ্রামটিকে লাইন বাই লাইন পড়ে এবং লাইন বাই লাইনে অনুবাদ করে, সে হচ্ছে আমাদের ইন্টারপ্রেটার। বুঝা গেছে? 100% বুঝছো? ক নাম্বার আসলে চুম্মেশ্বরী হবে পারবা। এরপর দেখো ভাই গতি, ভাই যে একবারে কাজ করো। দেখো ভাই ও একবারে কাজের অর্ডার পাইছে, 1 মিনিটে একবারে ভাই সবগুলাকে ট্রান্সলেট করে ফেলছে এবং অনুবাদ করে ফেলছে এবং একবার দিয়ে দিচ্ছে। তাহলে এই কাজটা অনেক ফাস্ট হয়েছে, কারণ একবার ধরছে একবারে হয়েছে। কিন্তু ইন্টারপ্রেটারে একটু সময় বেশি লাগে। কারণ কি? কারণ ভাই প্রত্যেকটা লাইন আস্তে আস্তে করে পড়ে, আস্তে আস্তে পড়ে ভাই ও আস্তে আস্তে এই জায়গায় দেয়। এক লাইন করে পড়ে, এক লাইন অনুবাদ করে, এক লাইন দেয়, আরেক লাইন করে পড়ে, আরেক লাইন অনুবাদ করে, এক লাইন দেয়। তাহলে ইন্টারপ্রেটারে ধর এটা ইন্টারপ্রেটার, এইখানে সময় লাগে কি বেশি, কারণ এইখানে লাইন বাই লাইন পড়ে। কিন্তু আমাদের ভাই কম্পাইলার লাইন বাই লাইন পড়ে না, ও থাপ করে পড়ে, একবারে পড়ে একবার দিলে, এই জন্য সময় কম লাগে, গতি কম গতি বেশি। কম্পাইলারের গতি বেশি, এর জন্য হচ্ছে ইন্টারপ্রেটারের গতি কম, কারণ হচ্ছে লাইন বাই লাইন পড়ে। এখানে সুন্দর মতো ব্যাখ্যা করা আছে, এটা পড়লে তোমার মনে থাকবে শিওর। এরপরে দেখাবে ভুল প্রদর্শন, এখানে ধরা খেয়ে যাবে। কয় না আগে গেলে বাগে খায়, এরকম লাইন হয়ে গেছে। খেয়াল করবে যেহেতু ভাই দেখো দেখো এখানে একটা কথা আছে ভাই, খেয়াল করো কি কইছে। যেহেতু ভাই আমাদের হচ্ছে কম্পাইলার একবারে ধরে, একবারে অনুবাদ করে, একবারে কম্পিউটারকে দেয়, এবং ওই কাজের মধ্যে যদি কোনো ভুল পায় ও ভুলগুলাকে একবার ধরে এবং ধরে কম্পিউটারকে দিয়ে দেয়, ও থামাইতে পারে না। তারপরে তোমার যখন সংশোধন করতে হয় তখন বা তোমার আবার নতুন করে বলতে হয়, আবার নতুন করে সব করে সব দেখে কোন জায়গায় ভুল আছে নাকি, সবগুলো দেয়। কিন্তু ইন্টারপ্রেটার এরকম, ইন্টারপ্রেটার যেহেতু ভাই মনে করো লাইন বাই লাইন পড়ে, ও কি করে দেখে আচ্ছা ইনক্লুড আয় হায় ভুল করছে কি, ডি দেয় নাই, ঠিক আছে ও বুঝছে, আচ্ছা দেয় নাই, তাহলে ও এখনই ঠিক করে ফেলে।
অনুবাদ করার সময় ঠিক করে ফেলে, কারণ লাইন বাই লাইন পড়ে, ও প্রত্যেকটা লাইন পরে দেখে কোনো ভুল আছে, ভুল থাকলে সংশোধন করে পরে দেয়। কিছু বুঝতে পারছে না? কিন্তু কম্পাইলার এরকম না, কম্পাইলার ওলা কি করে, পায় সব পরে সব দেয়, ভুল হলে আবার সবগুলো দেয়, সবগুলো ঠিক করে আবার দেয়, মানে মেলা ঝামেলা। কিন্তু কম্পাইলার লাইন বাই লাইন পরে দেখে, আচ্ছা এই লাইনে কোনো ভুল আছে নাই, এই লাইনে কোনো ভুল আছে না, এরকম পরে পরে দেয়। এর জন্য হচ্ছে ইন্টারপ্রেটার ভুলগুলো ধরার জন্য অনেক সহজ, কিন্তু কম্পাইলার ভুল ধরা অনেক কঠিন এবং ঝামেলা বেশি। বুঝতে পারছো ভাই? দেখো, প্রোগ্রামে সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে এবং ইন্টারপ্রেটার হচ্ছে প্রত্যেকটা লাইন ভুল চেক করে, তাই প্রথমে ভুল পাইলে কাজ থামিয়ে দেয়, আর কোনো কাজ করে না। ও দেয় না, সরি, কাজ পাইলে থামায় দেয়, বলে ভুল আছে ভাই এটা ঠিক কর। ও ঠিক করে না, বলে ভাই ভুল আছে, 2 নাম্বার লাইনে ভুল আছে, ঠিক কর তুই, ঠিক আছে ভাই, ওই কাজ করে। এরপর দেখো ভাই, মেমোরি, পুরো প্রোগ্রাম একসাথে রূপান্তর করে মেমোরিতে সংরক্ষণ করে, তাই বেশি মেমোরি লাগে। সিম্পল জানি ভাই, দেখো ধরো 10টা লাইনে ভাই যতটুকু জায়গা খাবে, দেখো একটা খাতা 10টা লাইন লিখলে, ধরো ভাই তোমার, ধরো 10টা লাইন, তুমি ধরো একটা লেখা তুমি 10টা লাইন লিখছো, ওইখানে ধরো ভাই তোমার হচ্ছে 1 MB জায়গা খাইছে, ঠিক আছে? 1 MB তো বুঝো, সবাই সবাই বুঝো। কিন্তু ধরো ভাই তুমি হচ্ছে আরেকটা জায়গা তুমি একটা লাইন খালি নিবা, একটা লাইন জায়গায় খাবে হচ্ছে ধরো ভাই মনে করো 10 KB, মানে আরো মেলা কম, মানে এমবির কেবি তো তোমরা বুঝবে, এটা তো বুঝবে। দেখো আচ্ছা কি কইছে, যেহেতু ভাইয়া ও একবার 10 লাইনে নিবে, এর জন্য ওর কম্পিউটারের মধ্যে অবশ্যই 1 MBর একটা মেমোরি থাকা লাগবে। কিন্তু যেহেতু ইন্টারপ্রেটার বা লাইন নাই, ও 10 KB যদি ভাই মেমোরিতে থাকে, ও তাও নিতে পারে। কাহিনী কাছে বুঝছো? যেহেতু ভাই কম্পাইলার সব একবারে নাই, এর জন্য ফাইলের সাইজ বড় হয়ে যায়, এর জন্য ওর বড় মেমোরি লাগে। কিন্তু যেহেতু ইন্টার বাই লাইন নাই, এর জন্য ছোট মেমোরি হলো কাজ হয়ে যায়। কাহিনী কাছে বুঝছো? জায়গা কম লাগে। তাহলে দেখো, তাহলে মেমোরি কি করে, আমাদের হচ্ছে কম্পাইলার পুরো প্রোগ্রাম একসাথে রূপান্তর করে মেমোরি সংরক্ষণ করে, তাই বেশি মেমোরি লাগে। আর যেহেতু মনে করবে কম মেমোরি লাগে, কারণ ও সহজে ধাপে ধাপে ভুল সংশোধন করে ঠিক করে। কিছু বুঝছো? এরপরে চলো 100% বুঝছো, এখান থেকে ভাই খ নাম্বারে আসে, এবং এগুলা ভাই তোমার মেলা ইম্পর্টেন্ট, ক নাম্বারে ইম্পর্টেন্ট। এর জন্য ভালো করে পড়বা এবং স্লাইডটা ভালো করে মুখস্থ করে ফেলবা, তুমি যেমন মনে রাখো পারবা, এগুলা ভাই তোমার এক্সামে কাজে আসবে ইনশাআল্লাহ। আচ্ছা এইখানে দেখো লেখা আছে তোমাদের যে কম এইচএসসি 5 স্টার টপিক, মানে খুব মারাত্মক। দেখো ভাই, কম্পাইলার ও ইন্টারপ্রেটার পার্থক্য সৃজনশীলে গ বা ঘ নাম্বার আসে, বা বলছিলাম যে ইন্টারপ্রেটার আর হচ্ছে আমাদের কম্পাইলারের পার্থক্য কি, এটা গ বা ঘ নাম্বারে আসে। এবং সি এবং পাইথন মনে রাখবা ভাই, সি এবং পাইথনের ক্ষেত্রে সবসময় ইন্টারপ্রেটার অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করে। এমসিকিউ তো আসলে বলতো যে সি এবং পাইথনের ক্ষেত্রে কোন অনুবাদক প্রোগ্রামটা ব্যবহার করা হয়, তুমি কি বলবা? বলবা হচ্ছে ভাই কি কইছি, ইন্টারপ্রেটার। মনে থাকবে? হ্যাঁ, এটা তো ভাই বুঝছি। আচ্ছা এটাও মনে রাখবা, শুধুমাত্র মেশিন ভাষার জন্য কোনো অনুবাদক দরকার হয় না, কারণ তো আমরা বুঝাইছি যে মেশিন ভাষা, তো মেশিন ভাষা, এটা অনুবাদক দরকার হবে কেন? আমি 01 করলে কম্পিউটার বলতে 01, ঠিক আছে ভাই? এরপরে চলো, আচ্ছা এইবার ভাই একটা জিনিস খেয়াল করো, এই যে ভাই আমরা এতক্ষণ ধরে তোমার প্রোগ্রাম এবং যে ভাই প্রোগ্রামিং নিয়ে এত পেশাল পাচ্তেছি, তুমি একটা জিনিস খেয়াল রাখো যে ভাই প্রোগ্রাম বলো প্রোগ্রামিং বলো, এখন আমরা যা শিখতেছি এই সবকিছু মিলে 2টা কাজে করা হয়। একটা হচ্ছে ভাই সফটওয়্যার তৈরি করতে, যেগুলা ভাই যেরকম ফেসবুক ইউটিউব এইগুলা, অথবা ভাই মনে করো আমাদের হচ্ছে ওয়েবসাইট তৈরি করতে। এই 2টা কাজেই মূলত আমরা হচ্ছে প্রোগ্রামটাকে এখন ব্যবহার করব, ঠিক আছে? সো প্রোগ্রামিং কেন করবা বা প্রোগ্রাম কিসের জন্য ব্যবহার করা হবে, সিম্পলি প্রোগ্রামিং বা প্রোগ্রামটা হচ্ছে আমাদের একটা সফটওয়্যার বা ওয়েবসাইট বানানোর জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? এখন চলো এবার আস্তে আস্তে দেখি। আচ্ছা খেয়াল করো, একটা দেখো বাকি কইছি, একটা ওয়েবসাইটের প্রোগ্রাম বা একটা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারের যে প্রোগ্রামটা আছে ওইটা বানানোর জন্য, বা যেই কাজগুলা করার যে ধাপে ধাপে বলবা যে এই কাজের পরে এই কাজ, এই কাজের পরে এই কাজ, এই যে ভাই তুমি ধাপে ধাপে কয়েকটা কাজ বলবা, যে কাজ করে একটা সফটওয়্যার তৈরি হবে, একটা ওয়েবসাইট তৈরি হবে, এই কাজগুলা বলে একটা সিস্টেম আছে, একটা ধারা আছে, ধারা ভেঙে 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 ভাই, ধারা ভেঙে না, ধারা মেনে মেনে হচ্ছে ভাই তোমার এরকম ওয়েবসাইট বা প্রোগ্রামটা তৈরি হবে। একটা প্রোগ্রাম তৈরি করার জন্য, একটা কাজ করার জন্য, একটা কাজের লিস্ট তৈরি করার জন্য একটা সিস্টেম আছে। ওই সিস্টেমটাকে হচ্ছে আমরা বলবো, একটা প্রোগ্রামকে ভাই আমরা চাইলে 7টা স্টেপে তৈরি করে, কয়টা স্টেপে? 7টা, অনেকে এখানে 8টাও করা যায়, আমরা সামনে বলবো, ঠিক আছে? বা 7-8টার মতো টাইপে এগুলো খ নাম্বারে আসে। চলো আমরা একটা করে দেখি, খেয়াল করো। প্রথম কথা, ভাই তুমি যে প্রোগ্রামটা বানাবা, তুমি যে ভাই কাজের নির্দেশ দিবা, তোমার আগে আইডেন্টিফাই করা লাগবে, আচ্ছা আমি আসলে বানাবো কি,
আমি কি সমস্যা সমাধান করব? আচ্ছা, প্রথম কথা হচ্ছে ভাই, মনে আছে আমি প্রথমে বলছিলাম ভাই যে আমার হচ্ছে ফেসবুক ভালো লাগে না, আমি যেন কি বলছি, আমি হচ্ছে উলাবুক বানাবো। তাহলে আমার সমস্যা কি? সমস্যাটা হচ্ছে আমার ফেসবুক ভালো লাগে না, এবং ফেসবুকের বদলে আমার একটা বানানো লাগবে প্ল্যাটফর্ম, যার নাম হবে হচ্ছে উলাবুক। ঠিক আছে ভাই, এই উলাবুক বানানো হচ্ছে আমার সমস্যা। সমস্যা মানে কি, যে মেন কাজটা কি ভাই? আমার মেন কাজটা হচ্ছে উলাবুক বানানো। এখন তাহলে আমার সমস্যা বের করে ফেলছে। আমার সমস্যা হচ্ছে ভাই যে আমার ফেসবুক ভাল লাগে না, আমার ফেসবুকের মতো আইডি বানানো লাগবে, সেটা হচ্ছে উলাবুক। এখন উলাবুক বানাইতে কি কি ঝামেলা হবে, কি কি কাজ করা লাগবে, এখানে লেখা আছে ভাই। দেখো, ওই প্রোগ্রামটা বানানোর জন্য কি ইনপুট লাগবে, কি আউটপুট লাগবে, মানে ওই উলাবুকটা বানানোর জন্য ইনপুট কি লাগবে? আচ্ছা, ইনপুট লাগবে হচ্ছে আমার প্রোফাইলে সেকশন থাকা লাগবে, আমার হচ্ছে পোস্ট করা সেকশন থাকা লাগবে, আমার লাইভ ভিডিও দেখা সেকশন থাকা লাগবে। সো ইনপুট এগুলো, এগুলো আউটপুট কি হবে, এগুলো আউটপুট কি আপনি দেখাবে, এই চিন্তা ভাবনা করা এবং সমস্যাটাকে খুঁজে বের করা, যে এই সমস্যা যদি ফেস করতে পারে, যে যদি প্রোফাইল লাগাইতে পারি সমস্যা একটা শেষ, যদি হচ্ছে আমি পোস্ট সেকশনটা অ্যাড করতে পারি সমস্যা একটা শেষ। এই যে ভাই সমস্যা খুঁজে বের করা, এটাই হচ্ছে 1 নম্বর ধাপ, যেটা হচ্ছে সমস্যা নির্দিষ্টকরণ। সমস্যা নির্দিষ্টকরণ, বুঝতে পারছি ভাই? এরপরে কি ভাই, তুমি সমস্যা পাইছো যে আচ্ছা আমাকে 60টা স্টেপ করতে হবে, আমার সমস্যা যে এই 60টা স্টেপ করতে পারলে, প্রোফাইল লাগাইতে পারলে, এ করতে পারলে, 6-7টা কাজ করতে পারলে আমার উলাবুক তৈরি হয়ে যাবে। ঠিক আছে ভাই, এখন কাজ হবে কি, আচ্ছা এই যে প্রোফাইলটা যে 1 নম্বর সমস্যা, এই প্রোফাইলটা বানানোর জন্য আমার আসলে কি করা লাগবে, কি করলে হচ্ছে আমি প্রোফাইল সেকশনটা বানাতে পারবো, এই প্রত্যেকটা সমস্যা নিয়ে প্রপার খাতা কলম বিশ্লেষণ করাই হচ্ছে আমাদের 2 নম্বর স্টেপ বা অ্যানালাইসিস, যে সমস্যা বিশ্লেষণ। এবং সমস্যা বিশ্লেষণ করে দেখবা যে আচ্ছা এই প্রোফাইলটা বানানোর জন্য এই প্রোগ্রাম মানে কি, যে এই প্রোফাইল সেকশনটা অ্যাড করার জন্য আমাদের এই 60টা কাজ, এই 60টা কাজ করলে খুব সহজেই প্রোফাইল সেকশনটা অ্যাড হয়ে যাবে। এই সহজ উপায়টা খুঁজে বের করা, এটা হচ্ছে আমাদের 2 নম্বর স্টেপ, সমস্যা বিশ্লেষণ বা অ্যানালাইসিস। এটা হচ্ছে সহজে কার্যকর উপায় নির্বাচন করা, বুঝতে পারছো ভাই? 1 নম্বরে প্রবলেম ধরছি, ফেসবুক উলাবুক বানানো লাগবে এবং এই সেকশন লাগবে। 2 নম্বর কি, এই সেকশন বানানোর জন্য কোন কোন জিনিসগুলো সহজে করা যাবে, কোন কোন প্রোগ্রামটা সহজ হবে, ওইটা খুঁজে বের করা। এরপরে 3 নম্বর কি ভাই, প্রোগ্রামটাকে ডিজাইন করা। ডিজাইন মানে কি ভাই? দেখো, ওয়েবসাইটে না, খাতা কলমে ধরে বা যেখানে তুমি করো, খাতা কলমে ধরে দেখা যায় আচ্ছা আমি বুঝে গেছি আমার যে 60টা সমস্যা ছিল, ওর মধ্যে প্রথম সমস্যা ছিল হচ্ছে আমার প্রোফাইল অ্যাড করা সেকশন থাকবে, যেখানে মানুষ প্রোফাইল অ্যাড করবে। ওইটা করার জন্য আমার কয়েকটা ডিজাইন করতে হবে, যে আমি কি কি ভাবে আমি অ্যাড করব। ডিজাইন হবে কি, তুমি অ্যালগরিদমটা করতে পারো এবং হচ্ছে ফ্লো চার্ট দিয়ে করতে পারো। এগুলো আমি সামনে পড়বো, সামনে আরো ভালো করে বুঝবো। আচ্ছা, আমার অ্যালগরিদমের প্রথম ধাপ হবে কি, যে 1 নম্বরে এরকম করতে হবে, ধাপ 2 হচ্ছে এরকম করতে হবে, ধাপ 3 প্রপার ওই সমস্যা মানে প্রোফাইল অ্যাড করা সমস্যাটাকে সমাধান করার জন্য যে কাজগুলা করা লাগবে ভাই, ওইগুলা আমরা পুরো ডিজাইন করব, ডিজাইন করে লিখবো। কিছু বুঝছো? 100% বুঝছো? তাহলে কি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট ব্যবহার করে যে এই সমস্যা সমাধানের যে উপায়টা বের করছি, ওটা ভালো করে সাজানো, ডিজাইন করা, বুঝতে পারছো? এবার দেখো, প্রোগ্রাম উন্নয়ন বা কোডিং, সি বা পাইথনের মতো ভাষায় কোড লেখা মানে কি, দেখো ভাই তুমি যে এই যে ফ্লোচার বানাইছো, আমরা ফ্লোচার সামনে পড়বো, সবকিছু করবো, এই যে ভাই ধাপ 4-5টা বের করে ভাই, যে অ্যালগরিদম তুমি বুঝছো, আচ্ছা এই 5টা কাজ করলে আমার প্রোফাইল অ্যাড হয়ে যাবে, এই 5টা কাজের জন্য এখন তুমি তোমার ভাষা বাদ দিয়ে কোডিং ভাষায় লিখবা। এতক্ষণ বাংলা লিখছো যে এরা করা লাগবে, এরা করা লাগবে, এরা করা লাগবে, এখন এগুলা বাংলা বাদ দিয়ে এই কোডিং ল্যাঙ্গুয়েজ তুমি লিখবা, যে C++, A+, ওইগুলা। ঠিক আছে ভাই? তাহলে এই যে তুমি ডিজাইনটা করছো বাংলা ভাষা ইংলিশ ভাষায়, ওইটাকে প্রোগ্রামিং উন্নয়ন কোড মানে হচ্ছে প্রোগ্রামিং ভাষা লিখে কোড লেখাটাই হচ্ছে আমাদের 4 নম্বর ধাপ, প্রোগ্রাম উন্নয়ন বা কোডিং। বুঝতে পারছো ভাই? এরপরে 5 নম্বর কি, এরপরে হচ্ছে প্রোগ্রাম বাস্তবায়ন। এর মানে হচ্ছে তুমি যে প্রোগ্রামটা লিখছো, প্রোগ্রামের কোড লেখা হয়ে গেছে, কোড লেখা হয়ে গেলে ভাই তুমি এখন টেস্টিং করে দেখবা যে আচ্ছা আমার কোডটাকে ভালো মতো কাজ করতেছে, আমি যে প্রোফাইল সেকশনটা এই যে 3 নম্বর স্টেপের পরে যে বানাইছি বা 4 নম্বরে দেখলাম যে কোডিং করলাম, এই কোডিং কে আমার ঠিক মতো কাজ করতেছে, আমার কোডিং এ কোনো জায়গায় ভুল আছে, আমার কি কোডিং এ কোনো জায়গায় কোনো মিস্টেক আছে, এই মিস্টেক গুলা খুঁজে বের করে সফটওয়্যারকে ভালো করে অ্যানালাইসিস করে দেখা, এইটাই হচ্ছে আমাদের প্রোগ্রাম বাস্তবায়ন, যেখানে আমরা টেস্টিং করে দেখবো যে কোনো ভুল আছে নাকি, এবং ভুল থাকলে ওটা সমাধান করবো কেন, ডিবাগিং ব্যবহার করে। এবং এইখানে হচ্ছে মনে করো ভাই আমাদের হচ্ছে ই করা হয়, এখানে আমরা পাবলিশও করি, এই স্টেপে ভাই আমরা পাবলিশ করে আসছি ভাই। এই 5 নম্বর স্টেপে আরেকটা স্টেপ থাকা উচিত, 8টা স্টেপ হলে ভালো হতো, কিন্তু বই এটাই আছে। একটা স্টেপে ভাই কি হবে, পাবলিশও করবো, মানে এই যে ওয়েবসাইট বানাইছি এবং ওয়েবসাইটকে পাবলিশ করার পর দেখবো যে আগে দেখবো যে ঠিক আছে নাকি। ঠিক আছে ভাই? এরপরে 6 নম্বর স্টেপ ডকুমেন্টেশন। কি কইছি ভাই, এই যে পুরো ওয়েবসাইটে যে আমরা বানাইছি, পাবলিশও করে ফেলছি, পাবলিশ করার আগে, হ্যাঁ পাবলিশ করার পরে ভাই তুমি এখন লিখবা যে তোমার ওয়েবসাইটটা কিসের,
তারপরে মনে করো ভাই এটা কিসের জন্য লেখা, কমেন্ট করতে পারবে, কমেন্টে লিখবা যে ওয়েবসাইটে এর জন্য এই ডিসক্রিপশন লেখা, এটা হচ্ছে ডকুমেন্টেশন। বুঝতে পারছো? পাবলিশ করে রাখা ডকুমেন্টেশনের মধ্যে পড়ে। এরপরে 7 নম্বর রক্ষণাবেক্ষণ। এর মানে কি, ধরো ভাই তুমি পুরো ওয়েবসাইট বানাইছো, আমি ভাই তোমার অ্যাপ্লিকেশন ডাউনলোড করছি, অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পরে কি হয়েছে ভাই জানো, তোমার অ্যাপ্লিকেশন ভাই আমার ফোনে চলে না, কারণ আমার ফোন ভাই কোনো সমস্যা হয়েছে, তুমি বলছো আচ্ছা আমি ধরা খাই গেছি, আমার তো এখন কাজ করতে, তাহলে আমি কি করবো, তুমি আবার এই কোডিং এ বসবা, এই কোডিং করে করে দেখবা ও এইখানে ভুল হয়েছে, এর জন্য সাবমিট ফোনে চলে না। এরপর তুমি ঠিক করবা, ঠিক করার পরে আপডেট করবা, ওই আপডেট করাটাই হচ্ছে ভাই আমাদের রক্ষণাবেক্ষণ বা মেইনটেনেন্স। বুঝতে পারছো ভাই? এবার দেখো, তাহলে আধুনিকরণ বা নতুন ফিচার যুক্ত করাই হচ্ছে আমাদের 7 নম্বর স্টেপ বা রক্ষণাবেক্ষণ। বুঝে গেছে ভাই? 100%। তাহলে 1 নম্বরকে সমস্যা খুঁজে বের করা, সমস্যাটাকে বিশ্লেষণ করা, প্রোগ্রামটাকে ডিজাইন করা, খাতা কলমে ফ্লো চার্ট এবং ইসের মাধ্যমে প্রোগ্রামটাকে উন্নয়ন করা, কোডিং করা এবং লাস্টে কোডিংটাকে বাস্তবায়ন করে পাবলিশ করা এবং দেখা যায় ভুল টুল আছে নাকি ওদের সাথে ডকুমেন্টেশন করা, যে টাইটেল দেওয়া, এগুলা দেওয়া, এরপরে হচ্ছে লাস্টে রক্ষণাবেক্ষণ মানে আপডেট করা। ক্লিয়ার ভাই? এরপরে চলো, আচ্ছা এইখান থেকে ভাই যেগুলো সবচেয়ে বেশি প্রশ্ন আসে ওগুলো ভালো করে দেখো। সবচেয়ে বেশি আসা কিছু প্রশ্ন আছে, যেরকম ভাই অ্যালগরিদম এবং ফ্লো চার্ট প্রোগ্রাম তৈরির কোন ধাপে করা হয়, আমরা 3 নাম্বার স্টেপে করছিলাম প্রোগ্রাম ডিজাইনের ক্ষেত্রে। সো এটা হচ্ছে প্রোগ্রাম তৈরি 3 নাম্বার স্টেপ, এমসিকিউ তে আসে ক নাম্বার আসে। এরপরে দেখো ভাই কোডিং বানাম টেস্টিং, কোড লেখা হয় 4 নাম্বার ধাপে, উন্নয়ন করার সময় প্রোগ্রাম উন্নয়ন বা কোডিং 4 নাম্বার স্টেপে হয়, কোডিং বানাম টেস্টিং করে আমরা 5 নাম্বার স্টেপে, যেটা হচ্ছে ভাই আমাদের যে বাস্তবায়নের ক্ষেত্রে, ঠিক আছে, ডিবাগিং করা। এরপর ডকুমেন্টেশন গুরুত্ব, বড় সফটওয়্যারে হাজার হাজার প্রোগ্রামার কাজ করেন, একজনের কোড যেন ভবিষ্যতে অন্যজন সহজে বুঝতে পারে, ডকুমেন্টেশন কমেন্টিং বা অত্যাবশ্যক, মানে জিনিসটাকে কোড করে রাখা, মানে জিনিসটা হচ্ছে কি ভাই এই সিস্টেম করে রাখা সবাই বুঝতে পারে, ঠিক আছে ভাই, ডকুমেন্টেশন। ক্লিয়ার ভাই? এরপরে চলো, এখানে 12 কিছু এমসিকিউ আছে, খেয়াল করো। অ্যালগরিদম ও ফ্লো চার্ট তৈরি করা হয় প্রোগ্রাম তৈরি কোন ধাপে, 3 নাম্বার স্টেপে, প্রোগ্রাম ডিজাইন মনে আছে আমরা পড়ছি। এরপরে কি প্রোগ্রামের ভুল ত্রুটি ভাই 4 নাম্বার স্টেপে, হ্যাঁ কই প্রোগ্রাম বাস্তবায়ন স্টেপে মানে হচ্ছে 5 নাম্বার স্টেপে, ঠিক আছে ভাই? হ্যাঁ 5 নাম্বার স্টেপে। এরপরে কি আছে আমরা তোমরা পড়ছো এগুলা, প্রোগ্রামের আধুনিকরণ একদম লাস্টের স্টেপ মানে 7 নাম্বার স্টেপ, যেটা হচ্ছে মেইনটেনেন্স বা প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ, মনে আছে? ঠিক আছে আলহামদুলিল্লাহ। এরপরে চলো।